হ্যাঁ, সবাই মাইক্রোফোনটা বন্ধ করি আগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা আসল বিষয়ে চলে আসি। আর আমরা আজকে দেখে নেব আমাদের ইম্পর্টেন্ট টপিকস। আমরা মোটামুটি ইংরেজি সাহিত্যকে ভাগ করেছিলাম 8 ভাগে: ওল্ড এজ, মিডল এজ, রেনেসান্স, নিউ ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন। এই 8 ভাগে আমরা ভাগ করেছি। ওকে, তো তার মধ্যে আমরা ওল্ড এজ, মিডল এজ এই দুটো পিরিয়ড আমরা ক্লাস দেখেছি। হোপফুল আমি এটা নিয়েও কথা বলবো, এই দুটা যুগ নিয়ে কথা বলবো, আপনাদেরকে পরীক্ষা নিব, এর উপর সলভ ক্লাসও দিব। আজকে আমরা দেখে নেব যে এর 3 নম্বর যে সেক্টরটা রেনেসান্স পিরিয়ড, এই রেনেসান্স পিরিয়ড নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং হোপফুল, আশাবাদী যে এই রেনেসান্স পিরিয়ড থেকে আমাদের প্রত্যেক পরীক্ষার সিলেবাস শুরু। আবার বলি, আমাদের এই রেনেসান্স পিরিয়ড থেকে 3 নম্বর যে পিরিয়ড ওল্ড এজ, মিডল এজ, হ্যাঁ এটা পড়তে হবে না তা নয়, এটা কিন্তু পড়তে হবে। কিন্তু আমাদের যে কোনো চাকরির পরীক্ষায়, বিসিএস সহ, ব্যাংক সহ যে কোনো চাকরির পরীক্ষায় আমাদের সিলেবাসের শুরুই হলো রেনেসান্স পিরিয়ড থেকে। ওই রেনেসান্স পিরিয়ড থেকে আমরা আজকে ক্লাসগুলো উপভোগ করব। আর ওল্ড এজ, মিডল এজ নিয়ে আমি যেভাবে ক্লাস নিচ্ছি ওটা নিয়ে আরো সলভ ক্লাস দিব, পরীক্ষা নিব, ওটা নিয়ে আমি পরে বলবো। ক্লাসটা আমরা দেখে আসি রেনেসান্স পিরিয়ড। আমরা সবাই খাতার উপর লিখে নিই RENAISSANC, RENAISSANC, রিনাইসেন্স বা রেনেসান্স। আসুন, এই রেনেসান্স জিনিসটা কি? রেনেসান্স মানে হচ্ছে পুনর্জন্ম, রিবার্থ, পুনর্জন্ম। কিসের পুনর্জন্ম? সাহিত্যের পুনর্জন্ম নাকি কোনো ঘটনার পুনর্জন্ম? হ্যাঁ, এইটা হচ্ছে পুনর্জন্মটা হচ্ছে যে নলেজের পুনর্জন্ম। নলেজটা কিরকম? সেটা হচ্ছে যে আগে সাহিত্যিকরা চিন্তা করতো শুধু ধর্মকেন্দ্রিক লেখালেখি করতো, ধর্ম, প্রেম, ভালোবাসা এগুলো লিখতো, লাভ। হঠাৎ করে এই রেনেসান্স পিরিয়ড এটা শুরু হয়েছিল 1500 সালে। আমরা একটু লিখে নিই, 1500 সালে, আর শেষ হয়েছে 1660 সালে। এখন 1500 সালের আগের দিকে রাইটাররা তারা প্রেম নিয়ে ধর্মকেন্দ্রিক চিন্তা করতো। হঠাৎ করে 1500 সালের পরের দিকে রাইটার চিন্তা করলো, না, আমরা শুধু ধর্মকেন্দ্রিক চিন্তা করব না, আমরা কি নিয়ে লিখবো? আমরা ঠিক সেইগুলো নিয়ে লিখবো যেগুলো মানুষকে নতুন করে সৃষ্টি করতে পারে, নতুন করে তাদের ভাবনায় নতুন মাত্রা যোগ করতে পারে। দ্যাটস মিন নতুন আবিষ্কার নিয়ে আমরা চিন্তা করব। তখন এই নতুন আবিষ্কার, ওই যে আমাদের চাষকেন্দ্রিক চিন্তা রেখে তারা নতুন আবিষ্কারের দিকে চলে গেল। দে ওয়ান্টেড টু টাচ দ্য আনটাচ। আমরা সেই পথে যেতে চাই যে পথে কেউ কখনো যায়নি, এরকম ছিল তাদের টেন্ডেন্সি, যেটা আমরা আগেও দেখেছি। তো এই যে যখন তার নতুন আবিষ্কার সৃষ্টি হলো, তখন এই আবিষ্কার নিয়ে তারা লেখালেখি করলো। নতুন নতুন আবিষ্কার সৃষ্টি হওয়ার ধরনই হলো যে তারা ওই আবিষ্কারের সাথে সাথে ওই একটা কিছু যখন দেখবেন যে সমাজে যদি নতুন কিছু সৃষ্টি হয়, ওইটা নিয়ে কিন্তু সাহিত্যে লেখালেখি করে। দেখুন, এখন আমাদের সারা বিশ্ব করোনা মোকাবেলা হচ্ছে, অনেক সাহিত্যিক করোনার কবিতা লেখা শুরু করে দিয়েছে, এটা নিয়ে নাটক লেখা শুরু করে দিয়েছে, এটা নিয়ে প্রবন্ধ লেখা শুরু করে দিয়েছে। তার মানে কি, এই সমাজের যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্য কিন্তু লেখনের ভিতর দিয়ে প্রবাহিত হয়। আজকে সমাজে যেভাবে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের সাহিত্যিকরা তাদের কলমে আছড়ে ফুটিয়ে তোলেন। ওই সময় আমরা দেখেছিলাম যে তারা ঠিক তখন এই নতুন নতুন আবিষ্কার নিয়ে তারা লেখালেখি শুরু করেছিল। আর নতুন নতুন আবিষ্কার যখন হলো, তখন এই নতুন করে ওই শুধু চার্জ নয়, নতুন করে তাদের অনুভূতিকে চেঞ্জ করলো। দ্যাটস ওয়াই এই নতুন যখন আবিষ্কার হলো, সেটা আবার সাহিত্যের উদ্যান করলো, নলেজের পুনর্জন্ম হলো। দ্যাটস মিন যখন একটা সৃষ্টি হলো, ওইটা আবার লিখনিতে মাত্রাযুক্ত হলো। তার মানে ওই সময় সাহিত্যের পুনর্জন্ম হয়েছিল। নতুন কিছু সৃষ্টি হওয়া মানে ওইটা আবার সাহিত্য যোগ হয়। তার মানে নতুন আবিষ্কারের সাথে সাথে সাহিত্যের পুনর্জন্ম হলো। দ্যাটস ওয়াই একে বলে রিবার্থ, পুনর্জন্ম। প্রশ্ন আসছে যে হোয়াট ডাজ রিবার্থ রেনেসান্স মিন্স, তাহলে কি হবে? রিবার্থ, পুনর্জন্ম। এবং এই পুনর্জন্ম প্রথম শুরু হয়েছিল ইতালিতে, এবং রেনেসান্স নিজেও ইটালিয়ান ভাষার শব্দ। প্রশ্ন আসছে যে রেনেসান্স ইজ ড্যাশ ওয়ার্ড, জার্মান, ফ্রেঞ্চ এবং ইটালি, ইটালিয়ান, তাহলে উত্তর হবে ইটালিয়ান। এবং রেনেসান্স বিগ্যান অ্যাট ড্যাশ, রেনেসান্স প্রথম শুরু ছিল কোথায়? ইটালিতে। তার মানে বন্ধুরা, এখানে আমরা বিখ্যাত 3টা প্রশ্ন পেয়ে গেছি। একটা হচ্ছে রেনেসান্স মিন্স রিবার্থ, আর 2 নম্বর হচ্ছে রেনেসান্স বিগ্যান অ্যাট ইটালি, আর হচ্ছে রেনেসান্স ইজ এ ড্যাশ ওয়ার্ড, এটা হচ্ছে ইটালিয়ান ভাষার শব্দ। সবাই আমরা মাইক্রোফোনটা বন্ধ করে দিই, কেমন? সবাই মাইক্রোফোনটা বন্ধ করে দিই, এবং আমাদের যা যা ভিডিও অফ করে দিই, ভিডিও আমরা অফ করে দিই, যাতে করে আমাদের ডাটা কনজিউম কম হয়। তাহলে 3টা বিষয় আমরা এখানে শিখতে পেরেছি, আশা করি আমাদের মনে থাকবে। সাহিত্য এমন একটা বিষয় যে সেটা আমরা যার সঙ্গে ওটা মনে রাখার চেষ্টা করব। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবো
যে এই যে আমরা সাহিত্য পড়তেছি, পড়ার পরে আপনারা এখন কেউ ব্রেনে প্রেশার নেবেন না, হায় রে এটা মনে রাখতেই হবে, এটা মুখস্থ করতে হবে, এটা প্রেশার নেবেন না। আপনারা কি করবেন, জাস্ট শুনতে থাকবেন, জাস্ট শুনতে থাকবেন। এর শোনার পরেই যখন প্রশ্ন পেয়ে যাবেন, তখন ওই প্রশ্ন পাওয়ার সাথে সাথে ওই আপনার শোনাটা অপশনে সেট হয়ে থাকবে, তখন দেখবেন যে আপনার ওইটা ইফেক্টিভ হবে। এই জন্য ইউ নিড নট টেক দ্য প্রেশার অন ইউর ব্রেন, আপনার ব্রেনের প্রেশারের কোনো দরকার নেই, জাস্ট শুনতে থাকেন আমি যা বলি। তাহলে কোশ্চেন আজকে আমরা কোশ্চেন দেখাবো, কোশ্চেন পাওয়ার পর দেখবেন যে আপনি সলভ করতে পারবেন। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে 3টা কোশ্চেন পেয়ে যাব। এই রেনেসান্সকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের প্রথম হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, এটা আমি পরে লিখে দেবো বিস্তারিত, আগে লিখে নিই। এলিজাবেথান পিরিয়ড, এলিজাবেথান, সবার মাঝে মধ্যে মনে রাখি তার শব্দ হচ্ছে যেন। আচ্ছা, এখান থেকে আমি ফুললি মিউট করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে খেয়াল করুন, প্রথম হচ্ছে আমাদের এলিজাবেথান পিরিয়ড, এটা শুরু হয়েছিল 1558 সালে আর শেষ হয়েছে 1603 সালে। নাম্বার 1 হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। 2 নম্বর দেখা যায় না। এলিজাবেথান পিরিয়ড, ELI, দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? আর আমরা দেখছি। হ্যাঁ দেখেন, না স্যার দেখা যাচ্ছে না স্যার কিছু। যদি স্যার দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছি তো। দেখা বলতে কি হচ্ছে, মানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, সবই তো দেখা যাচ্ছে। স্যার লেখাটা একটু স্যার বড় করে যদি লিখতেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আরেকটু বড় করে লিখে আমি আরেকটু বড় করে। জি স্যার, তাহলে বোঝা যাবে স্যার। দেখেন, এলিজাবেথান এটা শুরু হয়েছে 1558 সালে, শেষ হয়েছে 1603 সালে। দেখুন, আমাদের ইংল্যান্ডে এক রানী ছিলেন, ওনার নাম হচ্ছে এলিজাবেথ দ্য ফার্স্ট, মানে এলিজাবেথ অন। আমরা লিখবো এলিজাবেথ অন, কিন্তু মুখে বলবো এলিজাবেথ দ্য ফার্স্ট। হ্যাঁ, কি বললাম? এলিজাবেথ দ্য ফার্স্ট, মুখে বলবো এলিজাবেথ দি অন টু, কিন্তু মুখে বলবো এলিজাবেথ অন। লিখবো এলিজাবেথ অন, কিন্তু মুখে বলার সময় বলবো এলিজাবেথ দ্য ফার্স্ট। দা কখনো বলা হয় না, লেখা হয় না, কিন্তু উচ্চারণ করতে হয়। হ্যাঁ, তো ইংল্যান্ডের রানী ছিলেন এলিজাবেথ দ্য ফার্স্ট। উনি ক্ষমতা এসেছিলেন 1558 সালে এবং ওনার ক্ষমতা শেষ হয়েছিল 1603 সালে। এতটাই প্রমিনেন্ট শাসক ছিলেন যে অন্য শাসক তারা ওনাকে ফলো করতেন, কিভাবে তিনি আর ক্ষমতায় তার ক্ষমতাকে প্রভাব বিস্তার করেছিলেন। হ্যাঁ, এবং শুধু তাই না, ওই সময়কার যারা সাহিত্যিক তারা নাকি ফলো করতেন কিভাবে তিনি ক্ষমতায় টিকেছিলেন। এই যে অন্য যে লোকজন তাকে তাকে ফলো করতেন, এবং দ্যাটস ওয়াই তার রিং টাইম অনুসারে নতুন একটা যুগের অবতরণ করা হয়েছিল। শুধু তাই নয়, সেই যুগের নামে দেওয়া হয়েছিল, তার নামের সাথে নাম রেখে এলিজাবেথান পিরিয়ড। ওকে, এটা শুরু হয়েছিল 1558 সালে, শেষ হয়েছে 1603 সালে। এরপর আমরা দেখি যে আমাদের ইংল্যান্ডে 1603 সালে জ্যাকব নামে এক জাতি আসে, জ্যাকব। এবং এরা এতটাই প্রমিনেন্ট, 1603 সালে ক্ষমতায় এসেই পূর্বে যে জাতি ছিল তাদেরকে বিতাড়িত করে দেয়, তোরা সব এখন আমরা। আর অন্য জাতিও ছিল, ওরা যা বলবে তাই। যেমন এই যে আমাদের দেশে এই যে এক জাতি এসছে রোহিঙ্গা, না জানি আমাদের উপর কিছু করে বসা কিনা, আল্লাহ আমাকে ভালো জানে কেমন। তো হয়তো এটা করতে পারবে না, কিন্তু জ্যাকব জাতি এসে ইংল্যান্ডকে শাসন করেছিল এবং এরা যেভাবে শাসন করতো অন্য জাতি মেনে নিত। দ্যাটস ওয়াই তারা ক্ষমতা এসেছিল 1603 সালে আর ক্ষমতা শেষ হয় 1625 সালে। এই তাদের ঋণ টাইম অনুসারে নতুন একটি যুগের অবতরণ করা হয়েছিল, আর সেই যুগের নামে দেওয়া হয়েছিল ওই জ্যাকব থেকে আসছে জ্যাকবিয়ান। দ্যাটস ওয়াই এই যুগের নাম দেওয়া হচ্ছে জ্যাকবিয়ান পিরিয়ড। তাহলে আমরা একটু লিখে নিই, জ্যাকোবিয়ানের উপপাদ্য আছে ওইটা নাকি? জ্যাকোবিয়ান, হ্যাঁ আমরা একটু লিখে নিই, জ্যাকোবিয়ান, জ্যাকোবিয়ান, JACOBEN, জ্যাকোবিয়ান। হ্যাঁ, এটা ক্ষমতা এসেছে 1603 সালে এবং 1625 সালে। তাহলে এই যদি কোশ্চেন আসে যে ইন জ্যাকোবিয়ান পিরিয়ড দ্য নেম অফ দ্য রুলার ইজ ড্যাশ, জ্যাকোবিয়ান পিরিয়ডের রুলার কারা ছিল, সেটা অপশন দেওয়া ছিল ক্যারোলাইন, অপশন দেওয়া ছিল জ্যাকোবিয়ান। উত্তর কি হবে? জ্যাকোবিয়ান। এরাই ক্ষমতা ছিল। ওকে, এরপর দেখেন 1625 সালে ইংল্যান্ডের শাসন কার্যে ক্যারল নামে এক জাতি আসে। ক্যারল,
এবং এরা ক্ষমতায় আসে 25 সালে, ক্ষমতা শেষ হয় 1649 সালে। এতটাই প্রমিনেন্ট ছিল যে এদের রিং টাইম অনুসারে নতুন একটা যুগের অবতরণ করা হয়েছিল। শুধু তাই নয়, ওই যুগের নামও দেওয়া হয়েছিল, ক্যারল থেকে আসছে, ক্যারোলাইন পিরিয়ড। 3 নম্বর হচ্ছে ক্যারোলাইন পিরিয়ড, CAROLINE, ক্যারোলাইন পিরিয়ড। এটা শুরু হয়েছিল 1625 সালে, শেষ হয়েছে 1649 সালে। ওকে, 1649 সালে যেটা হয়েছে যে ইংল্যান্ডের মূল ভূখণ্ডে যারা শাসন কার্যে আসছে তাদের কেউ আসছে এই জ্যাকব জাতি থেকে, আর কেউ আসছে এই ক্যারল জাতি থেকে। এই দুই জাতি থেকে আসছে, দুই জাতি থেকে এসে একসাথে গভর্নমেন্ট ফান্ড করছে। হয় না যে কেউ আসলে আওয়ামী লীগ থেকে, কেউ আসলে বিএনপি থেকে, যদিও 1600 কত সাল? সম্ভব নয়, যদি আমাদের সেটা সম্ভব নয়। কেমন 1625 থেকে 1600 কত সাল স্যার বুঝা যায় না। 1625 থেকে 1649, 1649 কেমন? তাহলে যেটা বলতেছিলাম যে 1649 সালে যারা ক্ষমতা এসেছিল তাদের কেউ আসছিল জ্যাকব জাতি থেকে, আর কেউ আসছিল ক্যারল জাতি থেকে। দুই জাতি থেকে একসাথে এসে তারা গভর্নমেন্ট ফর্ম করেছে, এবং এরা ক্ষমতা এসেছিল 1649 সালে, এবং এদের ক্ষমতা শেষ হয়েছিল 1660 সালে। তো দুই জাতি থেকে যে একসাথে আসছে, এই জন্য এদেরকে এই সময় অনুসারে, এদের রিং টাইম অনুসারে একটা নতুন যুগে অবতরণ করা হয়েছিল, এবং সেই যুগের নামই দেওয়া হয়েছিল। এই যে দুই জাতি থেকে যে একসাথে আসছে, দ্যাটস কমন করে এই যুগের নাম দেওয়া হয়েছে দ্য কমনওয়েলথ পিরিয়ড। দেখেছেন কেমনে নামটা এসছে, কমনওয়েলথ পিরিয়ড, COMMONWEALTH, কমনওয়েলথ। শুরু হয়েছে 1649 সালে, শেষ হয়েছে 1660 সালে। 1660। তাহলে এই 4 ভাগে আমরা ভাগ করেছি। একটু বন্ধুরা খেয়াল করেছেন, আমাদের রেনেসান্স শুরু হয়েছিল 1500 সালে এবং শেষ হয়েছে 1660 সালে। এই 160 বছরকে আমরা 4 ভাগে ভাগ করেছি, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন এবং কমনওয়েলথ। তো আমরা এখন দেখতে পেলাম এলিজাবেথান শুরু হয়েছিল 58 সালে, 1558 সালে। বাই দিস টাইম জ্যাকোবিয়ান, ক্যারোলাইন পার করে আমরা দেখেছি 49 থেকে 1660। তাহলে এই যে 58 থেকে 1500 থেকে যে 58, এই 58 বছর কই গেল? একটু খেয়াল করেছেন, আমরা বিভাজনে পাচ্ছি 58 থেকে শুরু হয়েছে এবং সর্বশেষ 1660, কিন্তু আমরা তো জানি রেনেসান্স শুরু হয়েছে আমাদের 1500 সালে। তাহলে এই যে 58 বছর, 1500 থেকে 1558, এই 58 বছর কই গেল? এইটা না আলাদা কোনো নাম নেই, তবে সেটা রেনেসান্সের অন্তর্ভুক্ত। তবে একটা নামে অভিহিত করতে পারি আমরা, সেটা হচ্ছে যে এই এলিজাবেথান পিরিয়ডের প্রস্তুতিকাল বলতে পারি, বা এই রেনেসান্স পিরিয়ডের প্রস্তুতিকাল বলতে পারি, প্রিপারেশন ফর রেনেসান্স। এই 58 বছরকে আমরা একটা নামে দিতে পারি, প্রিপারেশন ফর রেনেসান্স। ওকে, তাহলে আমরা এই যে 4 ভাগে ভাগ করেছি, আমাদের প্রশ্ন এখন আসবে যে হাউ মেনি পার্টস ডু ফাইন্ড ইন রেনেসান্স। রেনেসান্সে আমরা কতগুলো পার্ট পাই? সেখানে দেখলো 5, 6 এবং 4। নিশ্চয় অ্যান্সার হবে 4। কোশ্চেন আসবে হোয়াট ইজ দ্য ফার্স্ট পিরিয়ড অফ রেনেসান্স? এলিজাবেথান। কোশ্চেন আসবে হু ওয়াজ ইন পাওয়ার ইন এলিজাবেথান পিরিয়ড? এলিজাবেথান পিরিয়ডে পাওয়ারে কে ছিলেন? তাহলে কি হবে? এলিজাবেথ দ্য ফার্স্ট। কোশ্চেন কি হবে? এলিজাবেথ দ্য ফার্স্ট। আপনাকে ভাইভাতে প্রশ্ন করবে, আপনি তো ইংলিশে তো পড়েছেন, তো বলুন তো রেনেসান্স পিরিয়ডের নাম শুনেছেন? আপনারা ইয়েস আই নো দ্যাট, মানে আত্মবিশ্বাস নিয়ে উত্তর করবেন। তখন আপনাকে ফট করে প্রশ্ন করবে, আচ্ছা বলুন তো রেনেসান্স পিরিয়ডে ক্ষমতা কে ছিল? আপনি বলেন স্যার এলিজাবেথ দ্য ফার্স্ট। অনেকে বলে এলিজাবেথ ওয়ান, এলিজাবেথ ওয়ান, আপনি বলেন এলিজাবেথ দ্য ফার্স্ট। একটা উচ্চারণ দেখেই আপনাদের ঘুরে দেওয়া হবে, আরে অনেক সুন্দর করে উচ্চারণ করছে তো। অনেকেই বলবে খান বই দিতে লেখা থাকে এরকম এলিজাবেথ দ্য ওয়ান লেখা থাকে, ELIZABETH, এলিজাবেথ দ্য ওয়ান লেখা থাকে এরকম, তো সবাই ওটাই পড়ে এলিজাবেথ ওয়ান, এলিজাবেথ ওয়ান। ভাইভাতে প্রশ্ন করবে, আপনি বলবেন যে স্যার ক্ষমতায় ছিল এলিজাবেথ দ্য ফার্স্ট। একটা উচ্চারণই আমরা ভাইবোর্ডকে চেঞ্জ করে দিবে, একটা উচ্চারণ পুরো ভাইবোর্ডকে চেঞ্জ করে দিবে। স্যার ইয়েস বলুন। বলছি এখানে প্রথম আমি শুনতে পাইনি, আমার কম্পিউটার ডিস্টার্ব করছিল, এটা কি শুরু করলেন? হ্যাঁ হ্যাঁ, এই তো মাত্র শুরু করলাম। এখন যা পাচ্ছেন এখান থেকে এগিয়ে যান। হ্যাঁ, কে বলছেন নামটা বলুন? আমার কম্পিউটার নামটা বলুন। আইনুন নাহার। আইনুন নাহার, ঠিক আইনুন নাহার। আইনুন নাহার। এখন থেকে যা পাচ্ছেন গো ফরওয়ার্ড। ধরেন যে আমি ক্লাস এনে শুরু করি নাই, সামনে গো ফরওয়ার্ড, সামনের দিকে। তারপর আমি একটু ধরে দিই, আমার কম্পিউটার ডিস্টার্ব করছিল। আর কথা দরকার নাই, আর কথা দরকার নাই, একটু আমরা ধরে দিই। রেনেসান্স পিরিয়ড শুরু হয়েছিল 1500 সাল থেকে, শেষ হয়েছে 1660। রেনেসান্সকে 4 ভাগে ভাগ করেছি, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন এবং কমনওয়েলথ। ওকে, এরপরে রেকর্ড দিব, বিস্তৃত রেকর্ডে আপনি পেয়ে যাবেন আশা করি। ওকে, তাহলে আমরা এলিজাবেথ অন ক্ষমতায় কে ছিল বলবো এলিজাবেথ দ্য ফার্স্ট। একটা প্রশ্নে পুরো ভাইবোর্ডকে চেঞ্জ করতে পারে।
একটা উৎসর নেই, কাজে এটা কিন্তু ভাইবার মতো একটা অংশ, এটা আমরা খেয়াল রাখবো। কেমন? আমি বলেছি আপনাদের পুরো সাহিত্য পড়াতে গেলে 20 থেকে 22টা জায়গায় ভাইবা রিলেটেড, এটা আপনাদের বলে রাখবো। আমি যখনই বলি যে এটা ভাইবা রিলেটেড, আপনারা সেখানে লিখে রাখবেন ভাইবা রিলেটেড। এটা আপনাকে একদিক দিয়ে আপনাকে ওই জিনিসটা মনে রাখতে সুবিধা হবে যে হ্যাঁ এটা তো ভাইবার টপিকস, সো আমাকে মনে রাখতে হবে। এবং 2 নম্বর, যখনই ব্রেনে প্রেসার করবেন যেটা ভাইবার টপিক দেখাতে পারবেন, ব্রেন আপনাকে আলটিমেটলি এটা রিসিভ করবে যে হ্যাঁ এটা অবশ্যই মনে রাখতে হবে। ওকে, এখন আমরা আজকে কথা বলবো আমাদের এই 4 ভাগে যে ভাগ করেছি তার প্রথম যে ভাগ এলিজাবেথেন, এই এলিজাবেথ পিরিয়ড নিয়ে আজকে আমরা ক্লাসে ভোগ করবো। ওকে, তাহলে আমরা সবাই খাতার উপর লিখে নেই এলিজাবেথান পিরিয়ড, সবাই খাতার উপর লিখে নেই। একটা প্রশ্ন ছিল হ্যাঁ শিওর। স্যার, ওই যে 1500 থেকে 1558 আপনি ওটা বললেন প্রিপারেশন অফ দ্য রেনেসান্স নাকি প্রিপারেশন অফ দ্য এলিজাবেথ ওটা হবে? দুইটাই রেনেসাঁস অপশন যেটা থাক, প্রিপারেশন ফর রেনেসান্স আর প্রিপারেশন ফর এলিজাবেথান, যেটাই থাক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি, আজকে আমরা কথা বলবো এলিজাবেথান পিরিয়ড, যেটা কিনা শুরু হয়েছিল 1558 সালে, শেষ হয়েছে 1603 সালে। ওকে, এলিজাবেথান পিরিয়ড প্রথমে আমরা একটু জেনে নিই। কোশ্চেন আসছে অন্তত ডজন খানিক জায়গা যে হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ এলিজাবেথান পিরিয়ড। ডজন খানিক পরীক্ষা এই প্রশ্নটা আসছে। আপনার প্রশ্ন দেখে বুঝতে পেরেছেন উত্তরটা কি হবে। 1558 থেকে 1603। অনেকেই ভাবে যে আরে এলিজাবেথান পিরিয়ড যেহেতু প্রথম পিরিয়ড, আর আমরা তো জানি যে রেনেসান্স শুরু হয়েছে 1500 সালে, তাহলে ওরা উত্তর হবে 1500 থেকে শুরু করে যে অপশন থাকবে ওই অপশনটা দিয়ে দেবে। কিন্তু না, আমরা যারা সঠিক করে জানবো তারা মনে রাখবো যে এলিজাবেথানের ডিউরেশন হচ্ছে যে বিস্তৃতি কাল হচ্ছে 1558 থেকে 1603। রেনেসান্স পিরিয়ড এমন কি পিরিয়ড যেটা একটা মাহাত্ম। এই পিরিয়ডে এমন কিছু রাইটারদের আবির্ভাব ঘটেছে যাদের লেখনির কারণে শুধু ইংল্যান্ড নয় গোটা বিশ্বের মানুষকে কাঁপিয়ে গেছে তাদের লেখনির কারণে। এবং তার মধ্যে একজন উল্লেখযোগ্য হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়র। দ্যাটস ওয়াই এই এলিজাবেথান পিরিয়ডকে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ সাহিত্যের সোনালী যুগ। কোশ্চেন আসছে হোয়াট ইজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ সাহিত্যের সোনালী যুগ কোনটা? কি হবে? এলিজাবেথান পিরিয়ড। সেই এলিজাবেথান পিরিয়ড নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন আমরা চলে আসি, প্রথমে জেনে নিই এই এলিজাবেথান পিরিয়ডের আমাদের কিছু ইতিহাস বলে কথা আছে, যে ইতিহাস আমরা লেখনের মধ্যে পেয়ে যাই। তাহলে এমন কি ইতিহাস ঘটেছিল এই পিরিয়ডে? আমরা সবাই চোখ বন্ধ করে, ঠিক কেউ আর ক্লাসরুমে থাকবো না, আমরা ঠিক এই মুহূর্তে সবাই চলে যাব ইংল্যান্ডে। কোথায়? ইংল্যান্ডে। এবং কত থেকে কত সাল? 1558 সাল থেকে 1603। এই সালগুলোতে আমরা ইংল্যান্ডে অবস্থান করব এবং পরীর মতো অলিগলি ঘুরে ঘুরে দেখবো যে আসলে ওই সময় ইংল্যান্ডে কি ঘটনা ঘটেছিল। তাহলে বন্ধুরা এখন আমরা কোথায় আছি যেন? ইংল্যান্ডে। ওকে, হ্যাঁ, কল্পনায় থাকলে সবই সম্ভব, বলছি না। তো এখন দেখুন, ঠিক ওই সময়ে আমাদের ইংল্যান্ডে একটু আগেই, কিছু আগেই ক্ষমতায় ছিল চার্চ। আগে আমরা জানি যে এই সময়ে সমাজের নেতৃত্ব দিত কিন্তু চার্চ এবং গির্জা, চার্চ। পোপ যা বলবে তাই। কিন্তু পোপ না, মানুষকে অনেক মিথ্যা কথা বলে ঠকাতো, আমরা আগেই দেখেছি। এবং মানুষের ভিতরে যখন কোনো ভালোবাসা জেগে উঠতো, পোপ এটা মেনে নিত না, সাপোর্ট করতো না। প্রেম কিন্তু তখন নিষিদ্ধ ছিল। প্রেম তখন নিষিদ্ধ ছিল। কোনো সমাজে কিন্তু প্রেমকে মেনে নেয় না, এখনো তো নিষিদ্ধ। প্রেমকে কখনো কিন্তু মেনে নেয় না। আপনি দেখেন, কোনো পরিবারের মেয়ে যদি প্রিন্স রাজপুত্র তার সাথে প্রেম করে, পরিবার মেনে নেবে না। নো, প্রয়োজনে অ্যারেঞ্জ ম্যারেজ করে রিক্সা চালকের সাথে বিয়ে দেবো, কিন্তু আমার মেয়ে প্রেম করে মেনে নেবে না। প্রেম কিন্তু কোনো সমাজ সাপোর্টেবল না, তখনও ছিল না। কিন্তু ভালোবাসা তো মানুষের ঠিকই ছিল। সৃষ্টি প্রথম শুরু হয়েছে, সেদিন শুরু হয়েছে ভালোবাসা। সৃষ্টির শুরু থেকে ভালোবাসা সৃষ্টি হয়েছে। আমাদের আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বেহেশতের সমস্ত নিয়ামত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিলেন। আল্লাহ পাক দেখে আদম ঘুমায় না, শুধু উসবুস করে। আল্লাহ পাকও বুঝে নিয়েছে কি করতে হবে। পাশেই হাওয়াকে, আমাদের মাতা হাওয়া, তাকে ধরেছে পাশে, দেখা যায় আদম আরামে শুধু ঘুমায় ঘুমায়। ওই যে ভালোবাসার তখন সৃষ্টি হয়েছে, এখন আছে যতদিন পৃথিবী থাকবে ভালোবাসা থাকবে। তখন ধরন পাল্টেছে, ভালোবাসার ধরন পাল্টেছে। তো আমাদের ওই সময় চার্চের লোকজন পোপ কখনোই প্রেম সাপোর্ট করতো না। ঠিক ওই সময় আমাদের লেখালেখি দরকার, আমি একটু করে লিখবো, তখন আপনারা আমার সাথে লিখবেন। তো ঠিক ওই সময়ে আমাদের একজন শাসক ছিলেন, নাম ছিল তার হেনরি দ্য এইট। নামটা একটু আমি লিখবো, আপনারা জাস্ট মনে রাখেন, হেনরি দ্য এইট। ওই হেনরি দ্য এইট হঠাৎ করে একটা মেয়ের প্রেমে পড়ে গেছে। ওয়াইফকে রেখে ওই মেয়ের প্রেমে পড়ে গেছে।
কিন্তু পোপ তো ঠিকই বাধা দিচ্ছে, নো, লাভ ইজ রেস্ট্রিক্টেড, প্রেমকে মেনে নিচ্ছে না। এখন যতই বাধা দিক, কোনো বাধা কি মানে? বরং প্রেম তখনই জমে যখন বাধা আসলে কিন্তু প্রেম জমে না, কেমন? তো এখন হঠাৎ করে আমাদের সেই কিংকে বাধা দিচ্ছি, যতই বাধা দিক না কেন কিং, ভালোবাসা আমরা একটা জিনিস, পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে অনেক রাজাকে আমরা দেখেছি যে কিংডম ছেড়ে বনে বনে বাদলে চলে গেছে, একমাত্র অনলি ফর দ্য শেক অফ লাভ, ভালোবাসার কারণে। এখন কিংকে যতই বাধা দিক, কিং তো ঠিকই প্রেমে পড়ে গেছে। ঠিক ওই সময়ে এক শ্রেণীর ইয়াং জেনারেশন তারা তখন লেগে গেল ওই হেনরি দ্য এইটের পিছনে, যে হেনরি দ্য এইট এগিয়েছিল, আমরা আছি তোমার সাথে, আমাদেরও তো প্রেম করতে ইচ্ছা, কিন্তু আমাদের প্রেম করতে দেয় না। তখন বোঝার অবস্থা কি, ওই সময় জেনারেশনের অবস্থা কি? তখন ওই ইয়াং জেনারেশন হেনরি দ্য এইটের সাথে লেগে গেল, তুমি এগিয়েছিল, আমরা আছি তোমার সাথে। ঠিক তখন এই যে কিছু কিছু লোকজন তারা বলে যে না, পোপ যা বলে তাই, প্রেম করা যাবে না। কিছু কিছু ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে বলে না, প্রেম করতেই হবে। তার মানে তখন ধর্মীয় দিক দিয়ে দুইটা গ্রুপ হয়ে গেল। একদল হচ্ছে যে তারা পোপ যা বলে তাই, এই পোপ যা বলে যায়, এরা যাকে ফলো করে তাদেরকে বলে ক্যাথলিক, পোপ যা বলে তাই। আর যারা পোপকে প্রোটেস্ট করে, প্রতিহত করে এই কিং এর ক্ষমতাকে বা কিং মেনে নিল, তাদেরকে বলা হয় প্রোটেস্ট্যান্ট। এই যে প্রোটেস্ট থেকে আছে প্রোটেস্ট্যান্ট, ঠিক ওই সময় ধর্মীয় দিক দিয়ে দুইটা গ্রুপ সৃষ্টি হলো, একজন হলো রোমান ক্যাথলিক আর একটা প্রোটেস্ট্যান্ট। ঠিক তখন আমরা দেখি যে তখন নতুন নতুন আবিষ্কার সৃষ্টি হয়ে গেল, এবং সেই আবিষ্কারটাই আমাদের এই লেখনীতে রূপদান পেল। তো এইগুলো ছিল মোটামুটি তখনকার ওই সময়কার ঐতিহাসিক ঘটনা। ওকে, তাহলে তখন আমরা যে ইতিহাসগুলো দেখলাম, আর এছাড়া তো অনেক কিছু তো ঘটেছে, ওগুলো আমাদের মনে রাখতে হবে না, কারণ পিএসসি ওখান থেকে প্রশ্ন দিবে না। পিএসসি যেখান থেকে প্রশ্ন দেবে এখান থেকে আমাদের অ্যান্সারটা করতে হবে, আমাদের শিখতে হবে, কেমন? তাহলে এতক্ষণ আমরা যেটা দেখেছি ঐতিহাসিক প্রেক্ষাপট, আবার আমরা সবাই ক্লাসরুমে চলে আসি, কেমন? ক্লাসরুমে ছিলাম, তাই না? এতক্ষণ যে যে ঘটনাগুলো আমরা দেখে আসছি, ওই ঘটনাগুলো আমরা একটু লিখে নিই। তাহলে সব আমরা খাতার উপর লিখি ঐতিহাসিক প্রেক্ষাপট বা থ্যাংক ইউ মানারুল ইসলাম, জাস্ট অসাম, থ্যাংক ইউ। তো এতক্ষণ আমরা যেটা দেখেছিলাম ঐতিহাসিক প্রেক্ষাপট, আমরা খাতার উপর লিখে নিই হিস্টোরিক ফিচার, ঐতিহাসিক প্রেক্ষাপট, হিস্টোরিক ফিচার, FEATURS, হিস্টোরিক ফিচার, ঐতিহাসিক প্রেক্ষাপট। তাহলে বন্ধুরা আমরা যা জেনেছি সংক্ষেপে লিখে রাখবো, কারণ আমি যে শীট দিয়েছি সেটা বিস্তারিত আমি লিখে দিয়েছি যতটুকু প্রয়োজন। এখন আমি জাস্ট সংক্ষেপে লিখবো। তাহলে একটা কোশ্চেন আমরা দেখেছি যে ঠিক ওইখানে যারা এগেইনস্ট ছিলেন, পোপের বিরুদ্ধে ছিলেন, তার মধ্যে একজন ছিলেন মার্টিন লুথার কিং, একজন নাম ছিল, আর একজন নাম ছিল আমাদের হেনরি দ্য এইট। তাহলে আমরা একটু লিখে নিই যে হেনরি দ্য এইট কিন্তু ওই পোপের বিরুদ্ধে ছিল, তাহলে আমরা লিখবো হেনরি দ্য এইট ওয়াজ এগেইনস্ট দি দেন পোপ, এগেইনস্ট মানে ওই সময় পোপের বিরুদ্ধে ছিলেন, নাম হচ্ছে হেনরি দ্য এইট। ওকে, হেনরি দ্য এইট। প্রশ্ন আসবে হু ওয়াজ ইন এগেইনস্ট দি দেন পোপ, ওই সময় পোপের বিরুদ্ধে কে ছিলেন? অপশন দেওয়া থাকবে রিচার্ড দ্য টু, রিচার্ড দ্য থ্রি, এবং অপশন দেওয়া থাকবে হেনরি দ্য এইট। উত্তর কি হবে? নিশ্চয়ই হেনরি দ্য এইট। ঠিক এরকম করে প্রশ্ন চলে আসবে। তাহলে আমরা একটু লিখে নিই, সংক্ষেপে লিখবো যে হেনরি দ্য এইট ওয়াজ এগেইনস্ট ইন দি দেন পোপ, সংক্ষেপে লিখে রাখবো হেনরি দ্য এইট, HENREY। দেখেন হেনরি দ্য এইট, এই দেখেন হেনরি এইট লিখলাম, কিন্তু এখানে কি দা লিখেছি না, কিন্তু মুখে বলবো দা, হেনরি দ্য এইট। ওকে, হেনরি দ্য এইট ওয়াজ এগেইনস্ট, AGAINST, এগেইনস্ট দি দেন পোপ, পোপ মানে কি ওই সময় পোপের, দি দেন মানে কি তৎকালীন পোপের বিরুদ্ধে ছিলেন। ওকে, এবং যখনই পোপের বিরুদ্ধে ছিলেন তখন আমরা against the হেনরি দ্য এইট ওয়াজ এগেইনস্ট দ্য মানে দি দেন পোপ, মানে ওই সময় পোপের বিরুদ্ধে ছিলেন। এবং দেখেন তখন কিন্তু ধর্মীয়ভাবে দুইটা গ্রুপ হয়ে গিয়েছিল, একটা ছিল যে আমাদের রোমান ক্যাথলিক আর একজন প্রোটেস্ট্যান্ট। তো এই যে দেখেন হেনরি দ্য কিং, হেনরি দ্য এইট এবং আমাদের সেই যে ধর্মীয় যে গ্রুপ ছিলেন উনি ছিলেন পোপ, ওই পোপ এবং হেনরি দ্য এইটের মাঝে স্বাভাবিক কারণে একটা মনোমালিন্যতা সৃষ্টি হয়ে গিয়েছিল, হয় না? আমি নিষেধ করলাম শুনলো না, হ্যাঁ, একে বলা হয় যে মনে মনে যে দূরত্ব সৃষ্টি হওয়া, একে বলা হয় সিভিল ওয়ার, মানে সিনায়ু যুদ্ধ। সিনায়ু যুদ্ধটা কি? যে সরাসরি অস্ত্র নিয়ে নয়,
মনে মনে এড়িয়ে চলা। ধরেন আপনার এক বন্ধু, আপনি একটা কথা বললেন কিন্তু শুনলো না, আমি দাঁড়া দেখাচ্ছি, তোর সীমানায় যাব না, কথা বললেন না, দেখালো কথা বললেন না, এই যে এড়িয়ে গেলেন, একে বলে সিভিল ওয়ার, মনে মনে যুদ্ধ। যখনই আমাদের পোপের কথা শুনলো না, আমাদের হেনরি দ্য এইট নিজের ওয়াইফকে ডিভোর্স দিয়ে প্রেমে পড়লো ওই পোপের কথাকে ভায়োলেট করে, দ্যাটস ওয়াই ওই পোপ এবং হেনরি দ্য এইটের মাঝে একটা সিভিল ওয়ার ঘটেছিল। প্রশ্ন আসছে the civil war was occurred in between dash, সেখানে অপশন দেওয়া ছিল কিং অ্যান্ড কুইন, অপশন দেওয়া ছিল পোপ অ্যান্ড হেনরি দ্য এইট। দেখেছেন কোশ্চেন কোত্থেকে আসে, কোশ্চেন কোত্থেকে আসে। তাহলে ওখানে সিভিল ওয়ারটা ঘটেছিল পোপ এবং হেনরি দ্য এইট। ওকে, তাহলে আমরা একটু লিখে নিই যে সিভিল ওয়ার বিটুইন, আমরা সংক্ষেপে লিখবো সিভিল ওয়ার বিটুইন পোপ অ্যান্ড হেনরি দ্য এইট, জাস্ট এতটুকুই। সিভিল ওয়ার SIVIL, সিভিল ওয়ার between Pope and Henry the Eighth. একটু কি খেয়াল করেছেন? তাহলে আমরা কি দেখলাম, সিভিল ওয়ার ঘটেছিল পোপ এবং হেনরি দ্য এইটের মাঝে। এবং একটু কি খেয়াল করেছেন যে এখানে আমরা স্যার ওই লাইনটা আবার বলেন, দ্বিতীয় সিভিল লাইনটা। ওয়ার, সিভিল CIVIL, সিভিল ওয়ার মানে হচ্ছে সিনাই যুদ্ধ। এই সিভিল ওয়ার বাংলা কি? সিনাই যুদ্ধ। তাহলে সিভিল ওয়ার WAR, সিভিল ওয়ার বিটুইন পোপ অ্যান্ড হেনরি দ্য এইট, সংক্ষেপে লিখছি আমরা, সংক্ষেপে সিভিল ওয়ার বিটুইন পোপ অ্যান্ড এইট। প্রশ্ন এসছে যে উই ফাউন্ড দ্য সিভিল ওয়ার বিটুইন ড্যাশ, অপশন ছিল কিং অ্যান্ড কুইন এবং অপশন আমাদের পোপ অ্যান্ড হেনরি দ্য এইট। নিশ্চয় উত্তর কি হবে? পোপ অ্যান্ড হেনরি দ্য এইট। দেখেছেন? এবং শুধু তাই না, আমরা একটু দেখলাম যে হেনরি দ্য এইট নিজের ওয়াইফকে ডিভোর্স দিয়ে এবং সে প্রেমে পড়ে গিয়েছিল। কোশ্চেন এসছে হু ওয়ান্টেড টু ডিভোর্স হিজ ওয়াইফ, কে তার ওয়াইফকে ডিভোর্স দিতে চেয়েছিল। দেখেছেন কোশ্চেন কেমন আসছে? তাহলে কি হবে? হেনরি দ্য এইট। তাহলে আমরা একটু লিখে নিই যে হেনরি দ্য এইট ওয়ান্টেড টু ডিভোর্স হিজ ওয়াইফ and fallen in love, এবং প্রেমে পড়ে গিয়েছিল। হেনরি দ্য এইট wanted to divorce his wife, and fallen in love, fallen in love, এবং প্রেমে পড়ে গিয়েছিল। ওকে, তারপরে আমরা কি দেখলাম যে সেখানে একটা কনফ্লিক্ট ঘটেছিল। ওই আমাদের একদল মেনে নিল পোপ যা বলে তাই, আর একদল বললো যে আমাদের হেনরি দ্য এইট যা বলে তাই। তার নাকি দুইটা গ্রুপ হলো, একজন পোপ যা বলে তাই, যারা পোপের কথাকে যারা মেনে নিল এদেরকে বলে ক্যাথলিক, এবং এই পোপের কথাকে ভায়োলেট করে একটু বলবেন। আমাদের দুইটা গ্রুপ হয়ে গিয়েছিল। একটা ইয়াংলিশন তখন তার প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু পোপ তো প্রেম কিন্তু দেয় না। তখন ইয়াংলিশন কি বললো যে কিং হেনরি দ্য এইট কে বললো তুমি এগিয়ে চলো, হেনরি দ্য এইট এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমাদেরও প্রেম করতে ইচ্ছা হয় কিন্তু পোপ প্রেম করতে দেয় না। তার মানে কি যে কিছু ইয়াংলিশন বললো যে না, পোপ যা বলে তাই, প্রেম করা যাবে না। এখন আপনি দেখবেন যে কারোর কাছে মনে হবে যে না, প্রেম ভালো লাগছে, তা কি প্রেম বলে কিছু আছে নাকি। আবার এখনো কিন্তু বলবে যে আরে সুন্দর প্রথম দেখাতে, আরে আমার ঘুম জমা হারাম, কি করি রে, এই বন্ধু একটু ফোন কর না। দুই শ্রেণীর লোক কিন্তু আছে, তখন এটা ছিল। তো যারা ওই পোপের তখন কি ফোন ছিল? হ্যাঁ বলেন, তখন কি ফোন ছিল? হ্যাঁ পিয়ন ছিল, অনুভূতি ছিল কেমন। তো যাই যেটা বলতেছিলাম যে ঠিক তখন এক শ্রেণী তারা পোপকে মেনে নিল যে পোপ যা বলে তাই, যারা পোপকে মেনে নিয়েছিল এই গোষ্ঠীকে বলা হতো যে রোমান ক্যাথলিক। আর যারা পোপকে প্রোটেস্ট করে এই হেনরি দ্য এইটের পক্ষে চলে আসলো, এই যে প্রোটেস্ট করলো, এদেরকে বলা প্রোটেস্ট্যান্ট। ধর্মীয় দিক দিয়ে দুইটা গ্রুপ হয়েছিল, একটা হচ্ছে রোমান ক্যাথলিক আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। কোশ্চেন হচ্ছে ইন দ্য আই অফ রিলিজিয়ন উই ফাউন্ড ড্যাশ, অপশন ছিল মুসলিম অ্যান্ড খ্রিস্টান, অপশন ছিল রোমান ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট। উত্তর কি হবে? রোমান ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট। দেখেছেন কেমন কোশ্চেন আসে? তাহলে আমরা একটু লিখে নিই। আমরা দেখুন যে লিটারেচার পড়তে গিয়ে আমরা তো শুধু ওই গ্রন্থের নাম জানি, মুখস্থ করি, কিন্তু এইগুলো করতে আসতে দেখছেন কোশ্চেন কিন্তু দ্যাটস ওয়াই কিন্তু আপনি 15তে তার পাবেন। দ্যাটস ওয়াই কেমন, এই জন্য আমরা 15তে তার পাবেন, বুঝাতে পারছি? হ্যাঁ, তৃতীয়টা আবার একটু বলেন তো। হেনরি দ্য এইট wanted to divorce his wife and fallen in love. fallen in love মানে প্রেমে পড়া, fall in love মানে প্রেমে পড়া, তার past tense ছিল fallen in love। ঠিক আছে, Henry the Eighth wanted to divorce his wife and fallen in love. প্রশ্ন আসছে যে who wanted to divorce his wife and fallen in love, কি
সেখানে অপশন দেওয়া ছিল জর্জ দ্য 3 এবং অপশন দেওয়া ছিল হেনরি দ্য 8। উত্তর কি হবে? হেনরি দ্য 8। ওকে, এবার কি দেখলাম যে ধর্মীয় দিক দিয়ে দুইটা গ্রুপ হয়েছিল, একটা হচ্ছে রোমান ক্যাথলিক আর একটা কি বললাম প্রোটেস্ট্যান্ট। তাহলে আমরা লিখে নিই যে ওই সি ইন দ্য আই অফ রিলিজন ওই সি রোমান ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট। এবার আমরা লিখে নিই ইন দ্য আই অফ রিলিজন, ইন দ্য আই অফ রিলিজন মানে কি ধর্মীয় দিক দিয়ে, দ্য আই অফ রিলিজন we see Roman Catholic, ROMANCATHOLIC, Roman Catholic and Protestant, PROTESTANT, Protestant. In the eye of religion, we see Roman Catholic and Protestant. ধর্মের দিক দিয়ে আমরা দুইটা গ্রুপকে দেখতে পাই, কেমন? এবং বাই দিস টাইমে আমরা নতুন নতুন কিছু আবিষ্কার দেখতে পাই। We observe the exploration. We observe the exploration. PLORATION, এক্সপ্লোরেশন, নতুন নতুন আবিষ্কার দেখতে পাই। মোটামুটি এইগুলো ছিল আমাদের ওই সময়কার ঐতিহাসিক প্রেক্ষাপট। দেখেছেন লিটারেচার পড়তে গিয়ে প্রেমে পড়ে তো ইচ্ছা করছে জীবন রবি। থ্যাংক ইউ গুড। এই যে অনুভূতি আসছে তার মানে আপনি সাহিত্যে পুনরুদ্ধার পাবেন। এই অনুভূতি থাকার কারণ নেই, সাহিত্য আপনি তার পাবেন, বিলিভ মি, এটা আমি দেখাবো। বলুন স্যার, বলুন। যারা পোপকে মেনে নিয়েছিল তারা হচ্ছে রোমান ক্যাথলিক, আর যারা হেনরি দ্য 8 মেনে নেয়নি প্রোটেস্ট করেছে ওদের বিরুদ্ধে গিয়া হেনরি দ্য 8 কে মেনেছে। হেনরি দ্য 8 তুমি যা বলো তাই, আমরা যে তোমার সাথে আমাদেরও প্রেম করতে পোপ করতে দেয় না, পোপ দেয় না, তারা পোপকে প্রোটেস্ট করছে, প্রোটেস্ট করে একে মেনেছে। এই যে প্রোটেস্ট করছে এদের থেকে যারা ওকে প্রোটেস্ট করে এই হেনরি দ্য 8 কে মেনে নিল, একে বলা হয় প্রোটেস্ট্যান্ট। মানে দুইটা গ্রুপ, একটা রোমান ক্যাথলিক এবং একটা প্রোটেস্ট্যান্ট। ওকে গুড। এইটা ছিল তখনকার ঐতিহাসিক রেকর্ড। একটু পরে আপনাদেরকে আমি দেখাবো যে এই যুগের যেসব রাইটিংস, আহারে কি সুন্দর রাইটিংস আসছে, একটু পরে আমরা দেখতে পাবো। কি পরীক্ষা 40 সেকেন্ডে পড়তে আসছে, 40 মিনিট একবার একটু দেখাবো। খালি ওয়েট এন্ড খ্রিস্টান ধর্মের এই ক্লাসিফিকেশনটা এখনো আছে। বলেন বলেন। খ্রিস্টান ধর্মের এই ক্লাসিফিকেশনটা, এই যে প্রোটেস্ট্যান্ট, হ্যাঁ এখনো আছে, এখন আছে। শুরু হয়েছিল ওই থিম থেকে, শুরু হয়েছিল ওই থিম থেকে। এখনো সেই দুইটা গ্রুপ আছে, এখনো দুইটা গ্রুপ আছে। সবাই মাইক্রোফোন বন্ধ করি। ওই থিম থেকে শুরু হয়েছিল, এখনো কিন্তু সেই দুইটা গ্রুপ আছে, রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট এখনো কিন্তু আছে, শুরু হয়েছিল ওইখান থেকেই। আপনি দেখবেন যতগুলো কাহিনী আছে মূলে একটু বিষয়, এই যে হত্যাকাণ্ড হচ্ছে তাই না, একজনকে হত্যা করতেছে, মূলে দেখবেন অল্প একটু একটা কথা। এখনো তো আমাদের ইংল্যান্ডের দুইটা গ্রুপ আছে, রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট, শুরু হয়েছিল ওইখান থেকে। স্যার আর অনেক পার্থক্য আছে তো স্যার, একদল মূর্তি পূজা করে আরেক দল মূর্তি পূজা করে না। এটা বলতে গেলে বহুত কিছু আছে, আমরা তার ওইটার ইতিহাস পড়াচ্ছি না, ওটা আপনার জানার দরকারও নাই, ওটা আমাদের পরীক্ষায় আসবে না, ওটা পরীক্ষা আসবে না। এই তো ধর্ম সংক্রান্ত না ওটা আপনি ধর্মে নিয়ে আলোচনা করেন নাই, ওটা জানার দরকার নাই। কি আমাদের জানতে হবে যে দুইটা গ্রুপ ছিল, এটা জানতে হবে, রুটটা আমাদের জানতে হবে। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম হেনরি দ্য 8 was against the Pope এবং সিমিলার বিটুইন পোপ এন্ড হেনরি দ্য 8। ওকে, এরপর হেনরি দ্য 8 wanted to divorce his wife and fall in love. ওকে, এরপর in the eye of religion we see the Roman Catholic and Protestant, we observe the exploration, আমরা বিভিন্ন ধরনের আবিষ্কার খুঁজে পাই। ওকে, এইগুলো আমাদের জানতে হবে। ওকে, তাহলে যে প্রশ্ন আসে যে who wanted to divorce his wife and fall in love, নিশ্চয় উত্তর হবে কি হেনরি দ্য 8। যদি প্রশ্ন আসে যে we see the civil war between dash, কার কার মধ্যে আমরা সিভিল ওয়ার দেখেছিলাম, কিং এন্ড কুইন নাকি পোপ এন্ড হেনরি দ্য 8? হ্যাঁ, আপনাদের কথা দরকার না, আপনার কথা বলতে পিছাই পড়বেন, আপনার কথা বলতে দরকার নেই। এরপর দেখুন যে যখন প্রশ্ন আসবে যে সিভিল ওয়ার বিটুইন ড্যাশ, তাহলে পোপ এন্ড হেনরি দ্য 8। এরপর যদি আসে ইন দ্য আই অফ রিলিজন উই সি অবজার্ভ দ্য ড্যাশ রিলিজন, তাহলে কি হবে রোমান ক্যাথলিক এন্ড প্রোটেস্ট্যান্ট। ঠিক এই পরীক্ষায় চলে আসছে এবং আসবে ইনশাল্লাহ। কাজে আর আটকাতে পারবে ইনশাল্লাহ, আটকাতে পারবে না। কাজেই আমি দেখেন এই কয়েকটা কথা লিখেছি, কেন আরো তো লিখতে পারতাম, এটা সেটা এই করতে ওই করতে, নো নিড, একদম নো নিড, যেটা প্রয়োজন ঠিক সেখানে আমরা চলে যাবো। ওকে, তাহলে এতক্ষণ আমরা দেখলাম, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এরপর আমি তো শিটে লিখেই দিয়েছি, শিটে ওটা থাকবে এবং জাস্ট একটা আমরা ধরিয়ে দিলাম, এরপর ওখান থেকে আমরা আবার দেখবো। ওকে, তাহলে আমরা একটু মুছে দিলাম এটা। এতক্ষণ আমরা দেখলাম ওই যুগের ঐতিহাসিক প্রেক্ষাপট, এখন আমরা দেখে নেবো ওই যুগের সাহিত্যিক প্রেক্ষাপট। সাহিত্যিক প্রেক্ষাপট আমরা আগেই দেখেছি যে ওই সময় লেখালেখির বিষয়টা দুইটা ফ্যাক্টর, লেখালেখির বিষয় আর একটা লেখালেখির মাধ্যম। তো বিষয়টা কি আমি জানি লিখবো তাকে বলা বিষয়। তো ওই সময় হতে পারে আমি আমার প্রিয় মানুষের সৌন্দর্য নিয়ে লিখতে পারি, হতে পারে আমি আমার দেশের সংস্কৃতি নিয়ে লিখতে পারি। তো ওই সময় আমাদের সাহিত্যের লেখালেখির বিষয়ের মধ্যে ছিল আমাদের ফিলিংস, অনুভূতি, একদম অনুভূতি। এবং লেখালেখির
বিষয়ের মধ্যে অনুভূতির সাথে যুক্ত হয়েছিল আমাদের ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। দেখেন নিজে তারা ধর্মীয় দিক দিয়ে দুটো গ্রুপ হয়ে গেল, তার মানে কি তারা জাতীয়তাবাদ চিন্তা করেছিল, ন্যাশনালিজম। এবং এছাড়া কি আমাদের হিউম্যানিজম, মানবতাবাদ। মানবতাবাদ ঠিক আমরা বুঝি, মানবতাবাদ কি, হিউম্যানিজম। ওই সময় লেখালেখির একমাত্র মাধ্যম ছিল, মেইন মাধ্যম ছিল হিউম্যানিজম। মানবতাবাদ নিয়ে তারা লেখালেখি করতো। মানবতাবাদ কি, যেটা আমাদের দেশের পলিটিশিয়ানদের মাঝে একটু মানবতাবাদের কোনো ঘাটতি নাই, তাই না? তাই না? হ্যাঁ, আমরা যেটা জানি আসলে আসলে নাই। মানবতাবাদ ছিল জিনিসটা কি, ধরেন যে আপনি কাল বসে একটা ঝড়, গুট অন্ধকার, একটা জাহাজ যাচ্ছে, সেই জাহাজে একমাত্র পাইলট এবং আপনি উপর আছেন, আর কেউ নেই, পাইলটরা যাচ্ছে, এবং আপনি দেখলেন যে সেই জাহাজ থেকে ছোট্ট একটা শিশু পানিতে পড়ে, প্রায় মৃত অবস্থায় পানিতে পড়বে। ঠিক তখন আপনি কি করবেন? আপনি কি তাকে দৌড়াই গিয়ে আগে কোলে তুলে বাঁচাবেন, নাকি ভাববেন এই আমি তো মুসলমান, ও হিন্দু, না ওকে বাঁচাবো না, অত আমি হিন্দু মুসলমান, না ওকে বাঁচাবো না, এটা হবে? নাকি আপনি আগে দৌড়াই গিয়ে তাকে কোলে তুলে তাকে বাঁচাবেন, তারপরে দেখবেন কোথায় তার বাড়ি, কোন ধর্মের? কোনটা হবে? নিশ্চয় আগে আপনি তাকে কোলে নিয়ে উঠাবেন, বাঁচাবেন, তারপর দেখবেন কোথায় তার বাড়ি, কোন ধর্মের। দিস ইজ হিউম্যানিজম, এটা হচ্ছে মানবতাবাদ। আমাদের পয়েন্ট বলে গেছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। ওই সময় লেখালেখির মাধ্যম ছিল, আমাদের বিষয়টা ছিল হিউম্যানিজম। মাধ্যমটা কি? আমাদের এই ড্রামা, উপন্যাস, নাটক, এগুলো ছিল তখনকার মাধ্যম। তাহলে আমরা একটু লিখে নিই লিটারেরি ফিচার, LITERIC, লিটারেরি ফিচার, FEATURS, লিটারেরি ফিচার। তাহলে ওই সময় আমাদের লেখালেখির বিষয়ের মধ্যে ছিল হিউম্যানিজম, একদম প্রথম হচ্ছে হিউম্যানিজম। কত পরীক্ষাতে প্রশ্ন আসছে হিসাব করা যাবে না, কত পরীক্ষাটা আসছে। ওই সময় লেখালেখির বিষয় কি ছিল? হিউম্যানিজম। ওকে, আর একটা ছিল আমাদের ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। ওকে, আরেকটা ছিল আমাদের পোয়েটিক লাভ, POETIC, পোয়েটিক লাভ, POETIC, পোয়েটিক লাভ। পোয়েটিক লাভটা বুঝি প্লেটোনিক লাভের মতো, প্লেটোনিক লাভ মানে যেখানে নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ দূর থেকে ভালোবাসা আছে না, নিঃস্বার্থ ভালোবাসা বুঝি। এরকম বলে যে কি দরকার কাছে আসার, এরকম বলে তোমার ভালোবাসা এতটা মধুর, আমরা যত দূরেই থাকি একে অপরকে ভালোবেসে যাব। আমরা যদি পৃথিবীর এই প্রান্ত ও প্রান্ত থাকি, নো নিড, আমার দেখা করার কোনো দরকার নেই, দূর থেকে ভালোবেসে যাব। কিছুক্ষণ পরে বলে কি দরকার দূরে থাকার, আসুন আমরা মিলিত হই, কিছুদিন পরে আমরা মারা যাব, ঠিক তখন আমাদের কবর রাখা হবে, আর আমাদের এত সুন্দর যৌবন পিঁপড়াই খুঁড়ে খুঁড়ে খাবে, কি দরকার দূরে থাকার, আসুন মিলিত হয়। ঠিক তখন তার প্রেয়সীকে বলে তুমি কি লজ্জা পাচ্ছ আমার প্রেয়সী? চিন্তা করে না, মানে প্রথমে দূরে আছে, পরে বলে কি দরকার দূরে থাকার। তো যখন দূরে ছিল তখন নিঃস্বার্থ ভালোবাসা, দিস ইজ পোয়েটিক লাভ। কাছাড়ে দিস ইজ হিপোক্রেটিক লাভ। তো দেখ ভালো নিয়ে পরে বলবো, এটা তো থরের ভিতরে বলবো। তো ওই সময় আমাদের লেখালেখির বিষয় ছিল হিউম্যানিজম, ন্যাশনালিজম এবং পোয়েটিক লাভ। হ্যাঁ, আর ওই সময় আমাদের মাধ্যমটা ছিল তার মধ্যে পোয়েট্রি এবং ড্রামা। লিখে নিন একটু, পোয়েট্রি এবং ড্রামা, পোয়েট্রি এবং ড্রামা, এগুলো ছিল তখনকার আমাদের সাহিত্যিক প্রেক্ষাপট। প্রশ্ন আসছে হোয়াট ইজ দ্য মিডিয়া টু এক্সপ্রেস দ্য লিটারেচার ইন রেনেসান্স এলিজাবেথান পিরিয়ড। তাহলে কি ছিল? সেখানে ছিল আমাদের শর্ট হিস্ট্রি, নভেল এবং ড্রামা। তাহলে উত্তর কি হবে? ড্রামা। ওকে, তাহলে ওই সময় লেখালেখির বিষয়ের মধ্যে ছিল হিউম্যানিজম, ন্যাশনালিজম এবং পোয়েটিক লাভ, এবং মাধ্যম ছিল পোয়েট্রি এবং ড্রামা। আশা করি এটা আমরা বুঝতে পারছি, একদম থরের ভিতরে সবাই মনে রাখবো। কেমন? এরপর যখন প্রশ্ন সলভ করবো তখন দেখবেন যে এইটাই আসবে। হোয়াট ইজ দ্য মিডিয়া টু এক্সপ্রেস দ্য লিটারেচার ইন রেনেসান্স এলিজাবেথান পিরিয়ড। তখন দেখা গেল শর্ট হিস্ট্রি, নভেল এবং ড্রামা। ড্রামা দেখে মনে হয় হ্যাঁ সারা মুখ থেকে শুনেছিলাম, ঠিক আছে মনে রাখবো। ওকে, তাহলে এতক্ষণ আমরা দেখলাম ওই যুগের লিটারেরি ফিচার। এখন আমরা দেখে নেব ওই যুগের মেজর রাইটার কারা কারা ছিলেন এবং তাদের লেখনী থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে, 40 বিসিএস থরের ভিতরে এখান থেকে প্রশ্ন এসেছে, আমরা একটু করে দেখে নেবো। কেমন? শুধু 40 বিসিএস করে যে কোনো পরীক্ষা থেকে প্রশ্ন আসবে, প্রাইমারি বলি, নন গ্রেড বলি, প্রত্যেকটা এখান থেকে প্রশ্ন আসবে। কেমন? তাহলে এখন আমরা সবাই লিখে নিই মেজর রাইটার্স এন্ড রাইটিংস। একসাথে আমরা দেখে নেবো যে লেখক কারা কারা ছিল এবং লেখনী কিভাবে আসছে। তাহলে মেজর রাইটার্স এন্ড রাইটিংস, রাইটার্স এন্ড রাইটিংস, মেজর রাইটার্স এন্ড রাইটিংস, লেখক এবং লেখনী কি কি ছিল। কেমন? এই সময় আমরা একজন রাইটারকে পাই, ওনার নাম হচ্ছে নিকোলাস ইউডেল। নাম কি বললাম? নিকোলাস ইউডেল। একটু আমরা লিখে নিই,
NICHOLS, Nicholas Udell, UDALL, Nicholas Udell, NICHOLAS, Nicholas Udell, UDALL, Nicholas Udell। আচ্ছা বন্ধুরা, বলুন দেখি, যদি প্রশ্নটা এমন হয় যে who is the maid servant of Nicholas? The writings of Nicholas, Nicholas Udell writings এর maid servant কে ছিল? অথবা ধরুন প্রশ্ন চলে আসলো যে who is the evil character of Nicholas Udell? Nicholas Udell লেখনের evil character কে ছিল? অথবা ধরুন প্রশ্ন চলে আসলো in professional life উইলাক is dash, ব্যক্তিগত জীবনে উইলাক কি ছিলেন? অথবা ধরুন প্রশ্ন চলে আসলো যে who was fallen in love with Christian Castans? ক্রিশ্চিয়ান কাস্টেন্সের প্রেমে কে পড়েছিল? নিশ্চয় ভাবতেছেন, তাই না? আমি যতগুলো প্রশ্ন বলেছি না, প্রত্যেকটা পিএসসির প্রশ্ন, প্রত্যেকটা পিএসসির প্রশ্ন। নিশ্চয় ভাবতেছে, আর ভাবতে হবে না, আমি তো আছি, শিখতে লাগে মাত্র 5 সেকেন্ড। কেমন, একটু দেখে নিই আমরা। চলুন এখন আমরা চলে আসি এই নিকোলাস ইউডেল লেখনীগুলো থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন সেট হবে। ওকে, দেখুন, ঠিক এক সময় একটা মেয়ে ছিল, নাম ছিল তার ক্রিশ্চিয়ান কাস্টেন্স, মানে ক্রিশ্চিয়ান কাস্টেন্স। আমরা একটু লিখে নিই, ক্রিশ্চিয়ান কাস্টেন্স, CHRISTIAN, ক্রিশ্চিয়ান কাস্টেন্স, CASTANC, মানে খ্রিস্টান কাস্টেন্স, CHRISTIAN, ক্রিশ্চিয়ান কাস্টেন্স, CSTNC, ক্রিশ্চিয়ান কাস্টেন্স নামে এক মেয়ে ছিল, এবং এই মেয়ে ছিল বিধবা। বিধবা তো আমরা বুঝি উইডো, তাই না? উইডো, বিধবা। না, বিধবা জিনিসটা কি? যে মহিলার হাজবেন্ড মারা গেছে, একে বলে বিধবা। আচ্ছা, যদি কোনো ছেলের যদি বউ মারা যায় তাকে কি বলে? বিপত্তিক, তাই না? তো যাক, আমার এক দাদা ছিল, বেশি বয়স্ক দাদা না, আমার থেকে কিছু বড়। তো দাদা করেছে একবার বিয়ে করে নিয়ে আসছে। এখন না, ওই বিয়ের একবার না, মানে এটা 2বার বিয়ে করে নেয়, মানে বিয়ে করে নিয়ে আসছে। আনার পরের দিনে বউ গেছে চলে। মানে আমাদের সামনে যখনই আসে আমরা বলি এই বিধবা দাদা আসছে, বিধবা দাদা আসছে। তাহলে কি, তো যাক, এখন এই মহিলা একটা বিধবা, উইডো। এখন একা কি আর কতদিন থাকা যায়? ওই যে প্রকৃতি নিয়ে শূন্যস্থান পূর্ণ হয়ে যায়। হঠাৎ করে একজন ব্যবসায়ী ছিল, নাম ছিল তার উইলাক। ওই উইলাক নামক ব্যবসায়ীকে দেখেই প্রথম দর্শনেই ক্রিশ্চিয়ান কাস্টেন্স প্রেম পড়ে গেছে, যাকে বলা হয় লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে প্রেম। নাম কি? উইলাক। আমরা একটু লিখিনি, উইলাক, LAC, উইলাক। সেরকম প্রেম, রিয়েল লাভ বলতে যা বোঝায়, মাহমুদ রানা, থ্যাংক ইউ মাহমুদ রানা। তো রিয়েল লাভ বলতে যা বোঝায়, হ্যাঁ, তো ভিতরে প্লেস রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়। সেরকম রোমান্টিক জুটি, সেরকম ভালোবাসা। প্রশ্ন আসছে, ইন প্রফেশনাল লাইফ উইলাক ওয়াজ ড্যাশ, টিচার, ডক্টর বা মার্চেন্ট? নিশ্চয় উত্তর কি? মার্চেন্ট, ব্যবসায়ী। প্রশ্ন আসছে, ক্রিশ্চিয়ান কাস্টেন্স ইজ ড্যাশ, সিঙ্গেল এবং উইডো? উত্তর কি? উইডো, বিধবা। যাক, খুব সত্যিকার ভালোবাসা, ভিতরে যা বলতে বোঝায়। এইবার করেছে কি, এমন ভালোবাসা, দুজনই পড়ন্ত বিকেলে হাতে হাত ধরে গতির লগ্নে ঘুরতে বের হয়। ঠিক তখন একটা ছেলে ছিল, নাম ছিল তার রালফ ডায়াস্টার, নামটা পরে লিখি। এই ছেলেটা হঠাৎ করে এই মেয়েকে দেখে, ক্রিশ্চিয়ানের কাছে দেখেই ও প্রেমে পড়ে যায়। কিন্তু প্রেমে পড়লে হবে কি? ক্রিশ্চিয়ান কাস্টেন্স তো একজন আছেই, নাম কি? উইলাক। জোর করে ভালোবাসতে চাই মেয়েটাকে। আপনারা চিন্তা করেন, জোর করে কখনো ভালোবাসা হয়? নেভার। পৃথিবীতে সবকিছু হতে পারে জোর করে, এক্সেপ্ট লাভ। ভালোবাসা কোনো জোর করা হয় না। ভালোবাসা হয় সবার শ্রদ্ধাবোধ থেকে। রিয়েল লাভ হয় সবার শ্রদ্ধাবোধ থেকে। অমুকের মেধা ভালো, ওর মেধা জমা থাকতো। অমুক সুন্দরকে নাচতে পারে, ওরকম নাচতে পারতো। এই যে রিয়েল লাভ, সে শ্রদ্ধাবোধ থেকে। একবার যে একজন মানুষকে সত্যিকার অর্থে ভালোবাসা যায়, জীবনে কোনো দিন তাকে আর ভোলা যায় না, ভিতরে একদম সিলগালা হয়ে যাবে, কোনো দিন তাকে ভোলা যায় না। দিস রিয়েল লাভ। তো প্রেম নিয়ে আরো কথা বলবো। প্রেমের তো ধরন আছে, রিয়েল লাভ এক জিনিস আর মডার্ন লাভ হচ্ছে আর এক জিনিস, সেটা নিয়ে আরো বিস্তৃত কথা বলবো। কেমন? তো রিয়েল লাভ বলতে যা বোঝায়, তখন ওই যে ছেলেটা, আমরা নামটা একটু লিখে নিই, নাম হচ্ছে রালফ ডায়াস্টার। নামটা একটু লিখে নিই, RALPH, রালফ ডায়াস্টার, DIOSTER লিখে নিই।
ওই ছেলেটার নাম কি? রালফ রাস্টার ডাস্টার। ওই ছেলেটা এই মেয়েকে জোর করে ভালোবাসতে চায়। বলেন তো জোর করে ভালোবাসা হয়? সবসময় শুধু ওরা, আর এই খ্রিস্টান কাজটা আছে উইলাক সবসময় হাতে হাত ধরে জনের পরন্ত বিকেলে ঘুরতে যায়। এখন এই রায়াল রাস্টার ডাস্টার ও যেহেতু জোর করে ভালোবাসতে চায়, এখন শুধু সুযোগ খোঁজে। সুযোগ খোঁজে কেমনে? কোন সময় মেয়েটাকে একা একা পাওয়া যায়, কিন্তু একা একা পাওয়া যায় না। একদিন করছে কি, ওরা ঘুরতে যায় নাই, মেয়েটা একা একা বসে আছে। তখন রাল্ফ রাস্টার দৌড়ায় গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরছে। তোর মেয়েটা কি হচ্ছে কি হচ্ছে? তখন চিন্তা করে একজন অপরিচিত মানুষ যদি বুঝে জোড়ায় ধরে কেমন লাগে, কি হচ্ছে কি হচ্ছে। এই মেয়েটার ছিল একটা মেড সার্ভেন্ট, শিশুকন্যা। ও তখন পাশে আবার ওই উইলাক বসেছিল, পাশে একটু দূরেই। তখন শিশুকন্যা মেয়েটা দৌড়ায় গিয়ে ওই উইলাককে বলতেছে, এই দেখো না, তোমার বউকে না কে যেন জোর করে ভালোবাসতে চাচ্ছে। মানে ছোট মানুষ তো ওটা জানা বোঝে না যে ভালোবাসা কি জিনিস। দেখো না, তোমার বউকে না কে যেন জোর করে ভালোবাসতে চাচ্ছে। তখন উইলাক চলে আসছে। উইলাক, কে কে আমার বউকে জোর করে ভালোবাসতে চায়? উইলাককে দেখেই রাল্ফ রাস্টার ডাস্টার ওই খ্রিস্টান কাস্টানকে ছেড়ে দিয়ে এক দৌড়ে পালিয়ে চলে গেছে। ইয়ে কেমন ভালোবাসা! ভালোবাসা তো বাস কাছে থেকে বাস, এক দৌড়ে পালিয়ে চলে গিয়েছি। ঠিক তখন আপনারাই বলেন, একে কি আমরা কি ভালোবাসা বলবো নাকি কাপুরুষতা বলবো? বলে তো দেখি। যদি ভালোই বাসবে তো দৌড়াবি কেন? ঠিক এরকম আমরা দেখছি না, দাঁড়া দেখাচ্ছি না, দেখাচ্ছি কেমন। আমরা কি হিরোইজম বলবো নাকি কাপুরুষতা বলবো? নিশ্চয়ই কাপুরুষতা। তো যাক, এই কাহিনী নিয়েই একটা নাটক লেখা হয়েছে, আর সেই নাটকের নামই দেওয়া হচ্ছে, এই যে আমাদের ইভিল ক্যারেক্টার ছিল রাল্ফ রাস্টার ডাস্টার, এর নামের সাথে নাম রেখে ওই নাটকের নামই দেওয়া হয়েছে রাল্ফ রাস্টার ডাস্টার। দেখছেন কিভাবে নামটা আসছে? তাহলে আমরা একটু লিখে নিই। এখন আমরা লিখবো বুকস, বইয়ের নাম। বুকস, বইয়ের নাম কি? রাল্ফ, RALF, রাল্ফ রাস্টার, RISTR, রাস্টার ডাস্টার, DIOSTER, রাল্ফ রাস্টার ডাস্টার। চিন্তা করছেন? এবং দেখুন বন্ধুরা, নাটকের ভিতরে দুইটা ধরন আছে। যে নাটকটা আমাদের দুঃখ, দুর্বিষহ, যন্ত্রণা, এমনকি প্রধান চরিত্রের মৃত্যু দেখি, একে বলা হয় ট্র্যাজেডি। আর যে নাটকটা আমাদের হাসির উদ্রেক করে, একে বলা হয় কমেডি। তাহলে এই যে নাটকটা আমরা দেখলাম, এই নাটকটা কি আমাদেরকে কাঁদিয়েছে নাকি হাসিয়েছে? নিশ্চয়ই হাসিয়েছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা ট্র্যাজেডি বলবো নাকি কমেডি বলবো? কমেডি বলবো। কমেডি নয়, শুধু কমেডি নয়, কে জানতো এটা হবে ইংরেজি সাহিত্যের প্রথম কমেডি, ফার্স্ট কমেডি অফ ইংলিশ লিটারেচার। প্রশ্ন আসছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট কমেডি অফ ইংলিশ লিটারেচার? ইংলিশের প্রথম কমেডির নাম কি? তাহলে কি হবে? রাল্ফ রাস্টার ডাস্টার। তাহলে আমরা একটু লিখে দিই ফার্স্ট কমেডি। ফার্স্ট কমেডি। সবাই মাইক্রোফোনটা বন্ধ করে দিই, মাইক্রোফোনটা সবাই বন্ধ করে দিই। ফার্স্ট কমেডি। খেয়াল করেছেন? এবং এত সুন্দর করে কমেডি লিখেছে আমাদের নিকোলাস ইউডেল। অন্যান্য যারা কমেডি লিখতো তারা নিকোলাস ইউডেলকে ফলো করতে কিভাবে কমেডি লিখতে হয়। দ্যাটস ওয়াই আমাদের নিকোলাস ইউডেলকে শুধু কমেডি রাইটারই নয়, একেই বলা হয় দ্য ফাদার অফ কমেডিয়ান ড্রামা। এই কমেডিয়ান ড্রামার জনক, ফাদার অফ কমেডিয়ান ড্রামা। প্রশ্ন আসছে, হু ইজ দ্য ফাদার অফ কমেডিয়ান ড্রামা ইন ইংলিশ লিটারেচার? তাহলে কি হবে? নিকোলাস ইউডেল। আমি তো বলেছি আপনাদের একটা ক্লাসটা শুধু আমি ফাদারকে নিয়ে, কবিতার ফাদার, উপন্যাসের ফাদার, ছোট গল্পের ফাদার, কেমন চার্চের ফাদার না কিন্তু আবার। হ্যাঁ, তাহলে আমরা একটু নাম লিখে নাকি, ফাদার অফ কমেডিয়ান ড্রামা। ফাদার অফ কমেডিয়ান ড্রামা, কমেডিয়ান DEAN, কমেডিয়ান ড্রামা, ফাদার অফ কমেডিয়ান ড্রামা। কেমন? এবার বন্ধুরা খেয়াল করুন, এই যে নাটকটা আমরা দেখলাম, তাই না, আমাদের প্রশ্ন আসবে যে হু ইজ ফল ইন লাভ উইথ উইলাক? উইলাকের সাথে কে প্রেমে পড়ে গিয়েছিল? কি হবে? ক্রিশ্চিয়ান কাস্টান্স। প্রশ্ন এসছে, ড্যাশ ইজ দ্য ক্যারেক্টার অফ রাল্ফ রাস্টার ডাস্টার? রাল্ফ রাস্টার ডাস্টার ক্যারেক্টার নাম কি? সেখানে ছিল সিলভিয়া এবং সেখানে ছিল উইলাক। তাহলে উত্তর কি হবে? উইলাক। দেখেছেন কি প্রশ্ন চলে আসে। এবং শুধু তাই নয়, প্রশ্ন আসবে যে হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ রাল্ফ রাস্টার ডাস্টার? রাল্ফ রাস্টার ডাস্টার গ্রন্থের প্রোটাগনিস্ট কি? সেখানে অপশন দেওয়া ছিল উইলাক এবং অপশন দেওয়া ছিল রাল্ফ রাস্টার ডাস্টার। একজনকে আমি ধরবো, শারমিন সুলতানা। হ্যাঁ বলেন তো কেউ যে প্রোটাগনিস্ট কি হবে, প্রধান চরিত্র কি হবে? প্রোটাগনিস্ট
উইলাক। রাফ রয়েস্টার এবার রাফ রয়েস্টার ডাস্টার। এবার দেখেন যে ছেলে মেয়ে কোথায় ভুল করে। অনেকেই ভাবে আরে যার নাম নেই তো নাটকটা, তাহলে সেটাই তো প্রধান চরিত্র। উইলাক হবে না, ওটা নায়ক। কথা বলা যাবে না, কথা বলা যাবে না। প্রধান চরিত্র, একটা প্রোটাগনিস্টকে বলা হয় প্রধান চরিত্র। একটা গ্রন্থের যে প্রধান চরিত্র তাকে বলা হয় প্রোটাগনিস্ট। এই প্রোটাগনিস্টের একটা শর্ত আছে যে উইমেন ক্যারেক্টার প্রোটাগনিস্ট হতে পারবে না, এক। দুই নম্বর হচ্ছে ইভিল ক্যারেক্টার, কোন ইভিল ক্যারেক্টার প্রোটাগনিস্ট হতে পারবে না। চিন্তা করেন, তাহলে আমাদের এখানে ইভিল ক্যারেক্টার কি? রালফ রাস্টার ডাস্টার। এই অর্থে যে ইভিল ক্যারেক্টার, an evil character cannot be protagonist in a drama. একটা ড্রামার কখনো ইভিল ক্যারেক্টার হতে পারবে না প্রোটাগনিস্ট। দ্যাটস আমাদের রালফ রাস্টার কিন্তু হতে পারবে না। তাহলে কি হবে? উইলাক। চিন্তা করেছেন? অনেকের ধারণা, হ্যাঁ হিরো, অনেকের ধারণা যে যার নামের সাথেই নাটক, তাহলে রালফ রাস্টার এই মনে হয় তাহলে প্রোটাগনিস্ট। কোশ্চেন আসছে যে হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ রালফ রাস্টার ডাস্টার। প্রোটাগনিস্ট মানে প্রধান চরিত্র, মানে হিরো। তো হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ রালফ রাস্টার ডাস্টার? অপশন দিয়েছিল উইলাক এবং অপশন দিয়েছিল রালফ রাস্টার ডাস্টার। তাহলে অনেকেই ভুল করে ফেলেছে, যার নামের সাথে এটা দেখে রালফ রাস্টার দিয়েছে। কিন্তু নো, আমরা যারা বুঝাচ্ছি যে না, an evil character cannot be protagonist in a drama, তাহলে সে অর্থে রালফ ডাস্টার কখনো হতে পারবে না। তাহলে কেউ উইলাক। ওকে, তাহলে খেয়াল থেকে যেন। এবার আমার ভাইদেরকে প্রশ্ন করি যে আপনারা কে হতে চান? আমার ভাইদেরকে, পলাশদেরকে, জীবন রবি ভাই, আপনাদেরকে আমি প্রশ্ন করি যে আপনারা কি হতে চান? আপনারা কি আপনারা কি উইলাক হতে চান নাকি রালফ রাস্টার ডাস্টার হতে চান? কে? আমি জানি অনেকের কাছে মনে হচ্ছে উইলাক হতে চাই, অনেকের কাছে মনে হচ্ছে রালফ রাস্টার ডাস্টার হতে চাই, আবার অনেকের কাছে কি মনে হচ্ছে জানেন, যে স্যার আমি দুটাই হতে চাই, যাতে কোনোটাই হাতছাড়া না হয়। স্যার এখনকার যুগের ছেলেরা স্যার দুই নাম্বারটা কেমন? মাহমুদা আপনাকে প্রশ্ন করছি। না, ছেলেরা হইলে মেয়েরা কি তুলসী পাতা নাকি? এই দুনিয়ার মেয়েরাও তেমনই, তাই না? দেখেন ছেলেরা চুপ থাকে, ভদ্র কত ভদ্র স্যার। আচ্ছা থাক থাক থাক, এটা পরে কথা বলি। ঠিক আছে, ঠিক আছে, 1 ঘন্টা ইনবক্স করলেই বোঝা যাবে। কথা বলা যাবে না, কথা বলা যাবে না। ঘন্টা খানেক ইনবক্স করলে আমরা এটা ফান করলাম। কেমন যে পালাই যায়, এটা তো স্যারে বলছে, এইজন্যই স্যার চুপ করে আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্রাসঙ্গিক কথাই বলি। হ্যাঁ, বিরক্ত, কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আমরা জাস্ট এটা ফান করলাম। আমরা তাহলে সবাই কি হতে চাই? উইলাক হতে চাই। ওকে, আচ্ছা তাহলে দেখুন, আপনাকে একটু ভেবে দেখুন তো, যখন প্রশ্ন আমি জানি যে অনেক মডেল টেস্ট অ্যান্সার করতে গিয়ে আপনারা উত্তর করেছিলেন যে ইংরেজিদের প্রথম কমেডির নাম কি। আপনারা কিন্তু অনেকে উত্তর করেছিলেন রালফ রাস্টার ডাস্টার, মুখস্থ করেছিলেন। কিন্তু একটু ভাবুন তো, তখন এই নামটা আপনাকে যেভাবে টাচ না করেছিল, এখন ঘটনা জানার পরে বেশি করে টাচ করছে না? বলেন। হ্যাঁ, এই জন্য হ্যাঁ, তখন আমি জানবেন যে হ্যাঁ এই কারণে এটা নাম হয়েছে, এখানে এই চরিত্র ছিল, এখানে এই জন্য কমেডি। যখন এই ঘটনাটা আপনি জানবেন, আর জীবনেও ভুল হবে না। কেন এটা কমেডি? হয়তো আপনি মুখস্থ করেছিলেন রালফ রাস্টার কমেডি, কিন্তু কেন কমেডি এটা আপনার জানা ছিল না। কিন্তু এখন দেখবেন, যখন আপনি জানবেন, তখন আপনাকে আর বার্ডেন হবে না। হ্যাঁ, এটা তো কেন কমেডি, আপনাকে ভাইভাতে প্রশ্ন করবে। আপনি তো ইংলিশে পড়েছেন, জানেন ইংলিশের প্রথম কমেডির নাম কি? আপনি ইয়েস স্যার আই নো দ্যাট, রালফ রাস্টার ডাস্টার। পটকে কোশ্চেন করবে, আচ্ছা বলুন তো কেন এটা কমেডি? আপনি বলুন যে স্যার মেয়েটাকে ভালোবাসতে উইলাক, কিন্তু ছেলেটা জোর করে রালফ রাস্টার জোর করে ভালোবাসতে চায়, শুধু সুযোগ খোঁজে। একদম অ্যাজ ইট ইজ এরকম বলবেন, অ্যাজ ইট ইজ একদম এরকম বলবেন। ভাই ওটা আপনার সাথে ফ্রি হতে চাই তারা। আপনি যখনই জড়তাগুলো কাটাবেন, তখন আপনাকে বন্ধু ভাববে তারা, প্রশ্ন আর করবে না। ভাবেন স্যার ওই মেয়েটাকে জোর করে ভালোবাসতে ছিল, রালফ রাস্টার ডাস্টার সুযোগ খোঁজে, কিন্তু ওরা তো দুদিন একসাথে ঘুরে বেড়ায়। একদিন মেয়েটা হাঁটতে যায়, ঘুরতে যায় না, একা একা বসেছে, দৌড়ায় এসে রালফ রাস্টার জড়িয়ে ধরছে। তখন মেয়েটা বলে কি হচ্ছে, ওই শিশু কন্যাটা পাশে গিয়ে উইলাককে বলে, দেখো না তোর বউকে জোর করে ভালোবাসতে চাই। তখন যখনই উইলাক দৌড়ায় চলে আসছে, উইলাককে দেখেই মেয়েটাকে ছেড়ে এক দূরে পালিয়ে চলে গেছে। এবার কিসের ভালোবাসা, কাছে থেকে ভালোবাসতে পারতো। কিন্তু এটা নিয়ে যে নাটকটা হয়েছে, তো এই যে তার নাম হয়েছে রালফ রাস্টার ডাস্টার, এবং এই যে কাহিনীটা যে দৌড়ে পালিয়ে চলে গেছে, এটাই আমাদেরকে হাসিয়েছে। আর যে নাটকটা কাদায় তাকে বলা হয় ট্র্যাজেডি, আর যেটা হাসি উদ্রেক করে ওইটাকে বলা হয় কমেডি। শুধু কমেডি নয়, এটা হচ্ছে ইংলিশের প্রথম কমেডি, ফার্স্ট কমেডি অফ ইংলিশ লিটারেচার। তখন চেয়ারম্যান স্যার এত খুশি হবেন, এত খুশি না আগে যে সাধারণ জ্ঞানে 2টা কোশ্চেন পারেন নাই স্যার, তাও ভুলে যাবেন। আরে এখান থেকে অ্যান্সার করতে পেরেছি, কেউ বলেন আপনি পেরে যাবেন, তখন আপনি ওনাদেরকে অ্যাকসেপ্ট করে চলে আসবেন। ওকে, কাজে ঠিক এরকম করে আমরা একদম টু দা পয়েন্টে চলে যাবো। কাজে এতক্ষণ আমরা এই রালফ রাস্টার ডাস্টার যেটা দেখলাম, জাস্ট 5 সেকেন্ড আমরা একটু দেখে নিই, 5 সেকেন্ড। ওকে, 5 সেকেন্ড, যে কে কে চরিত্র ছিল, কি কি ভূমিকা ছিল, একটু জাস্ট 5 সেকেন্ড দেখে নিই। ওকে, তার কাজের মেয়ের নাম কি ছিল? ওটা আনমেনশন থাকে, মেইড সার্ভেন্ট আসে,
মেড সার্ভেন্ট। ওকে, তাহলে আশা করি আমরা এতক্ষণ বুঝতে পেরেছি। এখন আমরা আরেকজন রাইটারকে চলে যাব। ওনার নাম হচ্ছে, আমাদের দুইজন রাইটার দুইজনে মিলে যৌথ প্রযোজনা একটা কাজ করেছে, সেটা হচ্ছে আমাদের নিকোলাস দ্যাটস মিন থমাস নর্টন এবং থমাস স্যাগভেল নামে দুইটা লোক ছিল। আমরা একটু দেখে নিই নাম কি। থমাস নর্টন এবং থমাস স্যাগভেল, এটা শেষ দুইজন। একটা হচ্ছে আমাদের থমাস নর্টন, THOMAS, থমাস নর্টন NOR, থমাস নর্টন, and Thomas Sackville, THOMAS, Thomas Sackville, SSCKVILLE, Thomas Norton and Thomas Sackville, THOMAS, Thomas Norton NORTON, Thomas Norton এবং Thomas Sackville, SSCKVILLE, Thomas Norton এবং Thomas Sackville। তো এই দুজনে মিলে একটা কর্ম সম্পাদন করেছিলেন যৌথ প্রযোজনায়। আমরা এরকম ইংলিশে তো আরো অনেক আছে, দুইজনে মিলে একটা কাজ করেন। যেরকম আমাদের রোমান্টিক ওয়ার্ডে আমাদের ওয়ার্ডসওয়ার্থ এবং আমাদের ST কলেজ মিলে পাবলিকেশন প্রকাশ করেছিলেন, তার নাম ছিল লিরিক্যাল ব্যালাডস। আমরা শুনেছি, আমি এটা নিয়ে রোমান্টিক ওয়ার্ডে বিস্তারিত পড়াবো। তো এরকম দুইজন মিলে একটা কাজ করেছিলেন, যেরকম আমরা দেখেছি না যে জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায়, এবার বাংলা ওপার বাংলা, ঠিক এরকম এরা দুইজন মিলে একটা কাজ করেছিলেন। আমরা এখন চলে যাবো সেখান থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, ধরুন পরীক্ষায় প্রশ্ন আসলো যে হু কিল্ড পোরেক্স, পোরেক্সকে কে হত্যা করেছিল। অথবা ধরুন প্রশ্ন আসলো হু ইজ দ্য কিলার অফ কিং অ্যান্ড কুইন, কিং এবং কুইনের হত্যাকারী কে। অথবা ধরুন প্রশ্ন আসলো যে হু ইজ দ্য এল্ডেস্ট সান অফ গর্ভডাক, গর্ভডাকের এল্ডেস্ট সানের নাম কি। নিশ্চয়ই ভাবতেছেন, তাই না? আর ভাবতে হবে না, জাস্ট 5 সেকেন্ড, 5 সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমরা এখন চলে যাব এই থমাস নর্টন এবং থমাস স্যাগভেল এদের যৌথ প্রযোজনা কিরকম ছিল। একটু খেয়াল করুন, একসময় এক রাজা ছিল, নাম ছিল তার গর্ভডাক। নাম কি বললাম? গর্ভডাক। আমরা একটু লিখি নামটা, GORBODSC, গর্ভডাক নামে এক রাজা ছিলেন। হ্যাঁ, GORBODSC, গর্ভডাক। ওকে, এই রাজা ছিল দুইটা ছেলে, বড় ছেলের নাম ছিল পোরেক্স আর ছোট ছেলের নাম ছিল ফোরেক্স। আমরা একটু লিখে নিই, পোরেক্স আর ফোরেক্স, PORREX, পোরেক্স আর ছিল ফোরেক্স, FORREX, ফোরেক্স। বড় ছেলের নাম কি? পোরেক্স। ছোট ছেলের নাম কি? ফোরেক্স। দুইটা ছেলে। ওকে, ভালো করে খেয়াল রাখবো। রাজা করেছে কি, হ্যাঁ বলুন। ফেরেক্স না ফোরেক্স? পোরেক্স, পোরেক্স, পোরেক্স আর ফেরেক্স, FERREX না? FO কখনো ইউ দিতে পারে, পেরেক্স আর ফোরেক্স, তো ওটাই বেশি অ্যাপ্লিকেবল হয়, সব জায়গায় দেখে ওটাই থাকবে, মানে মূল জায়গাটা ওটাই থাকে। পোরেক্স আর ফেরেক্স, পোরেক্স আর ফোরেক্স, কেমন? এখন এইটা করছে কি যে একসময় রাজা করেছে কি, তার যে বড় ছেলে নাম কি? পোরেক্স। এই পোরেক্সকে যত সম্পত্তি ছিল সব লিখে দিছে, হয় না? বড় ছেলের নাম কি? পোরেক্স না? আবার আপনাকে দুটাকে এক করে ফেলেন না, পোরেক্স আর ফোরেক্স বলে। নোয়াখালী কেউ আছেন না? হ্যাঁ, নোয়াখালী ওরা কি বলে জানেন? প কে ফ বলে আর ফ কে প বলে। হ্যাঁ, ওরা কি বলে? প কে ফ আর ফ কে না প। যেরকম একবার হয়েছে কি, দুই ছাত্র পাশাপাশি বসে আছে, তো স্যার আসতেছে, থাই গ্লাস তো স্যার ঢুকলে দেখা যায়, তো স্যারের নাম আর ফারুক আহমেদ। তো স্যার যখন ঢোকে, এক ছাত্র আর এক ছাত্রকে বলতেছে, এই পাশাপাশি বসে নিয়ে ফারুক স্যার আসতেছে। স্যারের নাম হলো ফারুক, পাশাপাশি বসে নিয়ে ফারুক স্যার আসতেছে। কেমন? আমাকে কিন্তু বলতেছে কি, স্যার আমার ভাই না ক্লাস 5-এ পড়েছে। 5 মানে 5 ভাষা, কেমন? তো বড় ছেলের নাম হচ্ছে ফোরেক্স, হ্যাঁ, ছোটের নাম হচ্ছে ফোরেক্স, কেমন? তো যাক, এখন রাজা করেছে কি, তার যে বড় ছেলে ছিল, তো সমস্ত সম্পত্তি বড়টাকে লিখে দিচ্ছে, হয় না? গ্রামে দেখবেন যে অনেক সময় এক ছেলের প্রতি দুর্বল আছে, লিখে দেয়। যখনই বড় ছেলেকে এইটা আবার এই ছোটটা ফোরেক্স মেনে নিতে পারে নাই। বাবা আমার কি না দিয়ে ভাইকে সব লিখে দিল, মেনে পারে নাই। তখন ছোটটা করে কি, যে বড় ভাইকে প্রতিশোধ নেওয়ার জন্য সবসময় সুযোগ খুঁজে, দাঁড়া দেখাচ্ছি তোকে, কোন সময় কখন তোকে একা পাবো দেখাচ্ছি। হ্যাঁ, তো একদিন ওই বড়টা ফোরেক্স একা একা বসে আছে, তখন ফোরেক্স করেছে কি, দৌড়ায় গিয়া একটা তলোয়ার নিয়ে গেছে। আগে প্রিন্সের কাছে সবসময় তলোয়ার থাকতো, হ্যাঁ, সিনেমা রবীন্দ্র দেখবে সবসময় তলোয়ার থাকতো। তো তখন তলোয়ারটা নিয়েই ওই যে ফোরেক্স বসে আছে, তলোয়ারটা নিয়ে ফোরেক্স বলতেছে সম্পত্তি নিয়ে দেখাচ্ছে, এইটা বলেই ফোরেক্সের বুকের উপর চালিয়ে দেওয়ার সাথে যে ফোরেক্স
about to die, শেষ। What is the tragedy of the life? জীবনের কি করুণ পরিণতি, ফোরেক্স শেষ। আপনি বলুন, সম্পত্তি না হয় লিখে দিয়েছে, তার মানে কি তাকে হত্যা করতে হবে? এটা কি বিচার? নেভার, কখনো হতে পারে না। এইটার জন্য এদের যে মা, মানে রানী, জাস্ট এভাবে মাদার, এর যে আম্মা, তখন আম্মা তখন করেছে কি, তখন এই যে ছেলেকে হত্যা করেছে, এইটা তখন আর মেনে নিতে পারে নাই। তখন মেনে নিতে না পেরে ওই ফোরেক্স কে বলতেছে, সম্পত্তি না লিখেই দিছে, তা আমি তো তাকে হত্যা করলি, এটা মেনে নিতে পারে নাই। মেনে নিতে না পেরে তখন ওই ফোরেক্স যে মা যে তার বিপক্ষে চলে যায়, এই ফোরেক্সের বিপক্ষে অবস্থান করছে মা। তো ফোরেক্সের যে বিপক্ষে যে অবস্থান করছে মা, এটাও ফোরেক্স মেনে নিতে পারে নাই। কি করেছে? তখন সমস্ত জনগণকে ডেকেছে, জনগণকে ডেকে বলতেছে, দেখুন আমার বাবা না সমস্ত সম্পত্তি আমার ভাইকে লিখে দিয়েছে, আর এই জন্য আমি না হয় তাকে একটু হত্যাই না হয় করেছি। ভাষা শোনেন, বলে কি, এই জন্য না হয় আমি না একটু হত্যাই না হয় করেছি, এই জন্য আমার মা আমার বিপক্ষে অবস্থান করছে, আপনারা বিচার করুন। এবার জনগণ ভুল বুঝতে পেরে, যাই জনগণ কি বুঝেছে না, জনগণ তখন দৌড়াইছে এই যে রাজা এবং রানী, দৌড়াইছে সেই রাজা রানীকে ছুটে ছেলেদের সাথে যে রাজা রানী আপটটা শেষ। চিন্তা করছেন, সামান্য একটু সম্পত্তি লিখে দিয়া, যার কারণে তাজা প্রাণের করুণ পরিণতি, সামান্য সম্পত্তি লিখে দিয়া। আর এইটা নিয়েই দেখেন, একটা পৃথিবীতে অনেক কাহিনী ঘটেছে, যে সামান্য একটু কারণে অনেক কিছু সৃষ্টি হয়েছে, অনেক কাহিনী ঘটেছে। এটা আমি নিজে দেখেছি। আমার এলাকায় একটা গ্রাম আছে, ওই গ্রামের নাম হচ্ছে বালিদিয়া। কেমন? বালিদিয়া। ওই গ্রামে হয়েছে কি, এক কৃষক আর এক কৃষকের ক্ষেত থেকে একটা উস্তে ছিলেছে। উস্তে তোমার চিনি, তাই না? ভালো বাংলা বলা হয় উচ্ছে, ভালো বাংলা। আর এমনি সাধারণত লোকজন বলে উস্তে, আর যারা অশিক্ষিত লোক তারা বলে কি উস্তা। কৃষক আর এক কৃষক ক্ষেত থেকে করলা উস্তে ছিঁড়েছে। তো যখন ওই কৃষকের মেনে পারে নাই, দুইজনে মাঠে বাঘ বিতরণ শুরু হয়েছে। এইবার ওইটা নিয়ে এবার গ্রামে তো দুইটা দল থেকে, দুই দলের মধ্যে এবার কথা কাটাকাটি হয়েছে। হওয়ার পরে তো মোটামুটি দুই দল এবার এইটা নিয়ে এবার জাতীয় ন্যাশনাল পলিটিক্সে যোগ হয়েছে, আওয়ামী লীগ আর বিএনপি। ন্যাশনাল পলিটিক্সে যোগ হয়ে গেছে, কিছু আওয়ামী লীগ কিছু বিএনপি যোগ হয়ে গেছে। যোগে দিন ধার্য করে, ঢাল রুটকে ভিজায় দিন ধার্য করে কাজে কাজে বুঝে মারামারি, এবং সেই মারামারিতে 3 জন খুন হয়েছে, 3টা খুন হয়েছে। পরের দিন কথা উঠছে, বালিদাদের এত গুণ, এক উস্তে 3টা খুন, একটা উস্তে। কেমন? পৃথিবীতে অনেক কাহিনী আছে। তো একটু সম্পত্তি লিখে দিয়া বাইজেস্টমের রাজধানী শেষ। আর এই কাহিনী নিয়ে একটা নাটক লেখা হয়েছে, আর সেই নাটকের নামই দেওয়া হয়েছে, এই যে আমাদের ছিল রাজা ছিল গর্ভডাক, যার সাথে নাম রেখে নাটকের নামই দেওয়া হয়েছে গর্ভডাক। তাহলে আমরা একটু লিখে নিই বন্ধুরা, সেখানে আমরা লিখি বুকস। বইয়ের নাম কি? গর্ভডাক, GRBODAC, গর্ভডাক। এবার বন্ধুরা খেয়াল করুন, হ্যাঁ ফোরেক্স কি তাহলে বেঁচে থাকে? হ্যাঁ হ্যাঁ, এ তখন বেঁচে থাকে। কেমন? বাইজেস্টমে এখানে আরো অন্যদিকে ঘটনাটা প্রবাহিত হয়, অন্যদিকে ঘটনা প্রবাহিত হয়, আমাদের এখানে মেন ফোকাসটা এখানে থাকবে। এরপর দেখুন যে তাহলে এখানে আমরা যেটা দেখলাম, এই যে গর্ভডাক নাটকটা, এই নাটকটা আমাদেরকে, আমরা দেখেছি যে নাটকটা আমাদের প্রধান চরিত্রের মৃত্যু দেখে আমাদের কাঁদায়, একেবারে ট্র্যাজেডি। তাহলে এই যে কাহিনীটা আমরা দেখেছি, এটা কি আমাদেরকে হাসিয়েছে না কাঁদিয়েছে? নিশ্চয়ই কাঁদিয়েছে। কমেডি বলবো নাকি ট্র্যাজেডি বলবো? শুধু ট্র্যাজেডি নয়, কে জানতো এটাই হবে ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি, ফার্স্ট ট্র্যাজেডি অফ ইংলিশ লিটারেচার। প্রশ্ন আসছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট ট্র্যাজেডি অফ ইংলিশ লিটারেচার? ইংলিশ সাহিত্যের প্রথম ট্র্যাজেডির নাম। তাহলে কি হবে? গর্ভডাক। চিন্তা করেছেন? তাহলে আমরা একটু লিখে নিই ফার্স্ট ট্র্যাজেডি। ফার্স্ট ট্র্যাজেডি। আজকে আমরা দেখলাম ক্লাসে শুধু ফার্স্ট কমেডি নয়, আজকে দেখলাম ইংলিশ সাহিত্যের প্রথম ট্র্যাজেডি, সেটা আমরা আজকে দেখে নিলাম। কেমন? আপনাকে ভাবাতে প্রশ্ন করবে, আপনি তো ইংলিশ সাহিত্য পড়েছেন, আপনি কি জানেন ইংলিশ সাহিত্যের প্রথম ট্র্যাজেডির নাম কি? ইয়েছা পার্টিকুলার কোশ্চেন করবে, কারণ আপনারা জানেন যারা ভাই বোর্ডে আসেন তারা ইংলিশ সাহিত্য থেকে কিভাবে প্রশ্ন করবে, এটা তাদেরকে ট্রেন আপ করানো হয়। এমন কোন সচিব নাই যে এই গর্ভডাক পড়েন নাই, এমন কোন সচিব নাই যে হ্যামলেট পড়েন, এমন কোন সচিব নাই যে রাল্ফ রাস্টার জানেন না। পার্টিকুলার কোশ্চেন বলেন যে কেন গর্ভডাক ট্র্যাজেডি? আপনি বলেন যে স্যার সম্পত্তি লিখে দিয়েছিল বড় ছিল ফোরেক্স, এটা মেনে না আপনি হত্যা করছে। তখন সমস্ত জনগণকে ডেকেছে, জনগণ ভুল বুঝতে পেরে রাজাকে একসাথে হত্যা করছে। এটা নিয়েই যে নাটকটা লেখা হয়েছে, নাটকের নামই দিয়েছে গর্ভডাক। দ্যাটস ওয়াই এটা আমাদেরকে কাঁদিয়েছে, আমরা মৃত্যু দেখেছি। দ্যাটস ওয়াই ইটস এ ট্র্যাজেডি। শুধু ট্র্যাজেডি নয়, এটা হচ্ছে আমাদের ইংলিশদের প্রথম ট্র্যাজেডি। তখন তার অন্যদিকে তাকাবে না। কেমন? আপনাকে আর প্রশ্নই করবে না, দেখবেন প্রশ্নই করবে না, এত সুন্দর করে এখান থেকে পেরেছে।
কেমন? তাহলে এতক্ষণ আমাদের দেখলাম প্রশ্ন আসছে যে হু ইজ দ্য কিলার অফ ফরেক্স, ফরেক্সের কিলার কে ইন গর্ভডাক, গর্ভডাককে ফরেক্সের কিলার কে? নিশ্চয়ই কি হবে? ফরেক্স। Who killed the king and queen in গর্ভডাক? গর্ভডাক নাটকে কিং এন্ড কুইনের হত্যাকারী কে? সেটা অপশন দেওয়া ছিল ফরেক্স, অপশন দেওয়া ছিল ফরেক্স এবং অপশন দেওয়া ছিল সিভিল সোসাইটি। উত্তর কি হবে? সিভিল সোসাইটি। সাধারণ জনগণ, সিভিল সোসাইটি। চিন্তা করেছেন? ধরেন আজকে থেকে পড়লেন না, একদম পড়লেন না, পরীক্ষা হলে গেছেন, তারপরে এই কোশ্চেন আসছে যে হু ইজ দ্য কিলার অফ কিং এন্ড কুইন ইন গর্ভডাক, ফরেক্স এবং সিভিল সোসাইটি। দেখবেন ওইটা দেখে আপনার মনে পড়লো, স্যারের মুখ থেকে শুনেছিলাম যে ফরেক্স ছিল দুই ভাই, সাধারণ জনগণের সাথে হত্যা করেছিল। আর পড়াই লাগবে না এখান থেকে, আজকের পর থেকে। কিন্তু আমি যদি এটা না জানি, শুধু যদি মনে রাখি যে ইংরেজিতে প্রথম ট্র্যাজেডি গর্ভডাক, আর প্রশ্নে চলে আসে যে হু ইজ দ্য কিলার অফ কিং এন্ড কুইন, তখন তো আমার কাছে ফরেক্সও যা, ফরেক্সও তাই, সিভিল সোসাইটিও তাই, ঠিক না? আর কি করবো, একটা ওই বলছি না কলম কালিতে লটারি করবো, এর উপর যায় না বির উপর যায়। মায়ের নাম কি এটা বুঝিনি লেখাটা। কোনটা? মায়ের নাম, মায়ের নাম, মায়ের নামটা আসে না, ওটা হচ্ছে কুইন, কুইন মানে ওটা আনমেনশন থেকে বই, মানে মায়ের নাম এখানে লেখা আছে কি তাহলে? মাদার, মাদার, এমওটিএসিআর, মাদার মানে এদের মাদার, ফরেক্স এন্ড ফরেক্সের মাদার, আম্মা। ওকে স্যার, আমার একটা কোশ্চেন ছিল। সরি বল স্যার। কোশ্চেনটা হলো যে আমরা জানি যেখানে যেমন থমাস শেকসপিয়র এবং থমাস নর্টন, ইনি যেমন এলিজাবেথিয়ান এজের রাইটার, উইলিয়াম শেক্সপিয়ারও ছিলেন এই যুগেরই রাইটার। তাহলে স্যার উইলিয়াম শেক্সপিয়ার আমরা জানি বিশ্ববিখ্যাত একজন উনি ড্রামাটিস্ট, তো সেখানে ওনার এত লেখা থাকতে এই লেখাটা কেন স্যার ফার্স্ট ট্র্যাজেডি হইলো? না, এটা হচ্ছে যে তখন যখন লেখা আছে এর পরের দিকে শেক্সপিয়ার আসছে, শেক্সপিয়ার এসে অনেক লিখছে, শেক্সপিয়ার পরে আসছে, কেমন? কিন্তু তার আগে হচ্ছে এই লেখাটা আসছে। আর আরেকটা বিষয় হলো যে আমরা তখন শেক্সপিয়ার লিখেছে, কিন্তু প্রথম যে ট্র্যাজেডি লিখেছে ইংরেজির সাথে প্রথম ট্র্যাজেডি, এরপরে শেক্সপিয়ারটা পরে আসছে, দ্যাটস হোয়াট ইজ প্রথম ট্র্যাজেডি। আচ্ছা, প্রথম লেখার কারণে ফার্স্ট, হ্যাঁ, এদের থেকে আগে লেখার কারণে। আর এর আগে আরো অনেকেই লিখছে, কিন্তু সেটা ওইভাবে নামে ফোলা হয় নাই। আছে না যে আপনি ধরেন যে অনেকগুলো গান গাইলেন, সেখানে মধ্যে একটা গানে হাইলাইটস হচ্ছে, তখন ইত্যাদির হানিফ সংকেতে এসে আকবরকে কেউ চিনতো না, ইত্যাদির হানিফ সংকেতে এসে যশোরে আকবরকে কেউ চিনতো না, হানিফ সংকেতকে এসে বললো তোমার হাত পাকার বাতাসে প্রাণ জড়িয়ে আসে, পরদিন আকবর হিট। কেমন? এর আগে তো আকবর অনেক গান গাইছে কিন্তু হিট না, কেমন? অনেক নাটক লিখছে অনেকে, কিন্তু এইটা হচ্ছে যে এই চরিত্রগত বিবেচনায় এইটা তখন হাইলাইট হয়ে গেছে। ঠিক আছে, কে লিখেছেন? কোনটা? একটা কোশ্চেন ছিল। কোনটা? স্যার, এই যে গর্ভডাকের লেখক কে? এই যে তুমি তোমার স্মার্টফোন তোমার থাকবে, এই দুজন যৌথভাবে করছে। আমি যখন আসবে দুজন একসাথে আসবে, দুজন যখন আমাদের যখন একবার পড়াইছিলেন তখন বলছিলেন কি যে মাদার যে ফরেক্স কে খুন করে, তখন খুন করার হত্যা করার পরে সিভিল সোসাইটি যারা ওদেরকে আবার কিং এবং সিভিল সোসাইটি যখন আসে, তাই না? তখন এর আগে বলছে না এই যে মাদারের হত্যাটা অন্য কোনো কারণে হয়ে যায়, বেসিক্যালি সেটা সিভিল সোসাইটি করে, সিভিল সোসাইটি সেটা করে, কিন্তু এটা অন্যভাবে ইনডিরেক্টলি এটা হয়ে যায়। কিন্তু আমরা আপনাদের মনে রাখবো যে সিভিল সোসাইটি এই যে রাজা এবং রানীকে হত্যা করে একদম সিভিল সোসাইটি, এটা আমরা মনে রাখবো। ওকে, ফরেক্স স্যার মা খুন করে না, মানে হত্যা করে না, না হত্যা করে না, কারণ এই যখন বিচার দেয় যে দেখুন আমি বাবার সম্পত্তি লিখে দিচ্ছি, লিখে দেওয়ার কারণে আমি না হয় তাকে একটু হত্যা না করেছি, এটা আমার মা আমার বিপক্ষে অবস্থান করছে, আপনার বিচার করুন, এই ফর এক্সাম্পল আপনার বিচার করুন। তখন জনগণ বুঝতে না পেরে তখন জনগণ একসাথে কিং ও রানীকে হত্যা করে। তার মানে এই রাজনীতিকে হত্যা করে কি কিলারকে? এই সিভিল সোসাইটি। ওকে, এবার মনে রাখবো, ঠিক আছে? তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম, ধরুন প্রশ্ন চলে আসলো যে ড্যাশ ইজ দ্য ক্যারেক্টার অফ গর্ভডাক, সেখানে দেওয়া থাকলো আপনার শেলি, সিলভিয়া এবং দেওয়া থাকলো ফরেক্স। উত্তর কি? নিশ্চয়ই ফরেক্স। হু ইজ দ্য এল্ডেস্ট সান অফ গর্ভডাক? গর্ভডাকের এল্ডেস্ট সানের নাম কি? বড় ছেলের নাম কি? ফরেক্স। হু ইজ দ্য কিলার অফ ফরেক্স ইন গর্ভডাক? গর্ভডাকের ফরেক্সের হত্যাকারী কে? আবার এবার কোশ্চেন আসবে যে ফ্রম হোয়ার ডু উই সি ফরেক্স? ফরেক্স কে আমরা কোন গ্রন্থে দেখতে পাই? অপশন দেওয়া থাকবে অ্যাজ ইউ লাইক ইট, হ্যামলেট, অথেলো, অপশন দেওয়া থাকলো গর্ভডাক। কে? গর্ভডাক।
কি পরীক্ষা কোশ্চেন আসে, মানে আপনি অবাক হয়ে যাবেন 40তম বিসিএস এ পুরোটাই আসছে ডায়ালগ এবং এই ক্যারেক্টার নির্ভর, পুরোটাই। আপনি চিন্তা করেন, দ্যাটস ওয়াই যারা শুধু মুখস্থ করবে যে গর্বটা কি লিখছে এরা জীবনে কি পারবে? আপনি বলুন। এই দেখেন আপনার যে নাটক আমরা পড়লাম, এটা কি বুঝতে কি আমাদের খুব কষ্ট হয়েছে? না, কিন্তু না জানলে কিন্তু না কিছু হতে পারে না। আমরা নাই জানি যে ফরেক্স কে হত্যা করেছে, এটা নাই জানি, আর পরীক্ষা 2 ঘন্টা কিনা 2 দিন দিলে কি পারবো না, কিন্তু যখন ঘটনা জানবো তখন কিন্তু আমরা ওই দিন সেকেন্ড অ্যাক্সিডেন্টে পেয়ে যাবো। এটা হচ্ছে চমৎকার। ওকে, তাহলে এতক্ষণ আমরা এই যে গর্বটা, এটা আমরা এতক্ষণ যেটা দেখলাম, স্যার একটা কোশ্চেন আসছিল, when was the play গর্বটা performed in subcourt? স্যার এটা যে এই ক্ষেত্রে কি সাল? হ্যাঁ, এটা হচ্ছে 61 সালে লেখা হয়েছিল, আর পরবর্তী বছরে 62 সালে এটা স্টেজ হয়েছিল। 61 এবং 62, 61 সালে এটা লেখা হয়েছিল, 62 সালে এটা পারফর্ম হয়েছিল, স্টেজ হয়েছিল, মঞ্চায়িত হয়েছিল। ওকে, আচ্ছা, তাহলে 62 হবে এটা। 62, 61 সালে লেখা হয়েছিল, 61 সালে লেখা হয়েছিল এবং 62 সালে এটা পারফর্ম হয়েছিল, মঞ্চায়িত হয়েছিল। ওকে স্যার, সেটা তো 67 লেখা, 1567 লেখা স্যার। 67 না, ভালো করে দেখেন, 67 না, 62 স্যার, 15 62 18 জানুয়ারি স্যার। হ্যাঁ, রাইট রাইট, 62, 61 না 62, ভালো করে দেখেন স্যার। 62 চলে, 62 67 না, ওটা আপনি ভুল দেখছেন তাহলে। 62 লেখা, 67 লেখা আমার গর্বটাকে যে স্যার আমার সামনে তো শীট 67 লেখা আছে আপনার কাছে স্যার। ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক আসতে পারে। প্রিন্টিং এ তাহলে 62 লিখে নেন। 61 সালে পাবলিশ লেখা হয়েছিল, পরবর্তী বছরে 62 সালে ওটা পাবলিশড হয়েছে, মানে এবং মাসিত হয়েছে। 61 এবং 62 এটা লিখে নেন। এটা ওয়ান বানিয়ে দিব স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা 62 হবে, 62। 61 সালে লেখা হয়েছিল, 62 সালে 15 জানুয়ারিতে, এবং 15 জানুয়ারি 15 জানুয়ারি ওটা মানচিত হয়েছিল। ওকে, এবং ওই সময় ওটা পাবলিশড হয়েছিল, প্রকাশিত হয়েছিল। ওকে, 61 এবং 62 লিখে নেন, 61 এবং 62, 61 লেখা এবং 62 সে মানচিত হয়েছিল। ওকে, এটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা দেখলাম থমাস নর্টন এবং থমাস স্যাগভাইলে, যেটা আমরা দেখলাম এতক্ষণ। এরপর আমরা একজন রাইটারকে দেখতে পাই, ওনার নাম হচ্ছে আমাদের বিখ্যাত রাইটার থমাস কেইড। আমরা একটু দেখে আসি থমাস কেইড, একটু লিখে নি সবাই। থমাস কেইড, KYD, কিড, নাম কি বললাম? থমাস, THOMAS, থমাস কিড, KYD, থমাস কিড। ওকে, এবার খেয়াল করুন, এই থমাস কিড, আমরা সরাসরি দেখব তার লেখনীগুলো থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। একটু খেয়াল করুন, ধরুন প্রশ্ন আসলো যে হু ইজ দ্য কিলার অফ অ্যান্ড্রিয়ার কিলার কে? অথবা ধরুন প্রশ্ন আসলো হু কিল্ড হোরেশিওকে কে হত্যা করেছিল? অথবা ধরুন প্রশ্ন আসলো হু ইজ দ্য এট এ টাইমে লাভার অ্যান্ড হাজবেন্ড অফ ব্যালিমফিরা? একসাথেই ব্যালিমফিরার হাজবেন্ড এবং প্রিভিয়াস লাভারদের হত্যাকারী কে? প্রত্যেকটা কিন্তু পিএসসি কোর্স, নিশ্চয় আমরা ভাবতেছি, তাই না? আর ভাবতে হবে না, আমাদের শিখতে লাগবে মাত্র 5 সেকেন্ড। দেখুন আমরা কিভাবে শিখবো। তো দেখুন, একসময় একটা মেয়ে ছিল, নাম ছিল তার ব্যালিমফিরা। নামটা আমরা একটু লিখে নিই, ব্যালিমফিরা, BELIMPHERA, ব্যালিমফিরা। দেখে নেন, BELIMPHERA, মেয়েটার নাম কি বললাম? ব্যালিমফিরা নামটা মেয়ে ছিল। হঠাৎ করে অ্যান্ড্রিয়া নামক এক ছেলে তার প্রেমে পড়ে গেছে। প্রথম দর্শনে প্রেম, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে প্রেম। আমি বললাম অ্যান্ড্রিয়া। তাহলে আমরা একটু দেখে নিই, সেটার নাম হচ্ছে অ্যান্ড্রিয়া, ANDREA, অ্যান্ড্রিয়া। খুব ভালো সম্পর্ক, রিয়েলা বলতে যা বোঝায়। তাহলে ভিতরে কি চিনে দিব? প্লাস, যাতে বুঝতে সুবিধা। হ্যাঁ, এমন প্রেম, রিয়েলা বলতে যা বোঝায়, ভিতরে প্লাস যাতে বুঝতে সুবিধা হয়। কেমন? কিন্তু প্রকৃতির কি নির্মম পরিহাস, কোথাকার জল কোথায় গিয়ে পড়ে। আমরা একটু পরেই দেখবো ক্লাস কেমনে মাইনাস হয়ে যায়, আমরা একটু পরে দেখবো। কেমন? মেয়েটার নাম কি বললাম? ব্যালিমফিরা, BELIMPHERA, ব্যালিমফিরা। আর ছেলেটার নাম কি বললাম? অ্যান্ড্রিয়া, ANDREA, অ্যান্ড্রিয়া। ওকে, এখন এরা একে অপরকে খুব ভালোবাসে, রিয়েলা বলতে যা বোঝায়। প্রতিদিন পরন্ত বিকেলে হাতে হাত ধরে গদির লকটে ঘুরতে যায়। হঠাৎ করে বেলথোজার নামে এক রাজপুত্র প্রিন্স মেয়েটাকে প্রেমে পড়ে গেছে। কিন্তু মেয়েটার প্রেমে পড়লে হবে কি? মেয়েটার তো একজন আছে, নাম কি? অ্যান্ড্রিয়া। জোর করে ভালোবাসতে চাই মেয়েটাকে। আপনারা বলেন জোর করে ভালোবাসা হয়? বলছি না, পৃথিবীতে সবকিছু হতে পারে জোর করে, ভালোবাসা কোনো জোর করে না, এটা শ্রদ্ধাবোধ থেকে। তাহলে ছেলেটার নাম কি বললাম? বেলথোজার, BALTHOZER, বেলথোজার। সেটার নাম কি বললাম? প্রিন্স বেলথোজার। জোর করে ভালোবাসতে চাই।
এখন যেহেতু জোর করে ভালোবাসতে চাই, তো কি করতে হবে? ও ভাবে, ব্যালতোজার ভাবে, আগে পথের কাঁটা সরাতে হবে। পথের কাঁটা কে? এই আন্দ্রিয়া ছেলেটা। পথের কাঁটা সরাতে হবে আগে। ওই যে আমরা দেখছি না, রাজনীতিতে একটা কথা আছে, ধরেন একজন সভাপতি আর একজন সহসভাপতি, হ্যাঁ, তো সহসভাপতি যদি সভাপতি হতে চায় তো কি করে? আগে পথের কাঁটা সরায়, আগে পথ শূন্য করে। কিরকম? সভাপতি একদিন রাত্রে অন্ধকারে মোটরসাইকেল চালায় যাচ্ছে, তো কয়েকজন এনে, সহসভাপতি কয়েকজন লোক এনে অন্ধকারে ওই মোটরসাইকেল তো কিছু ঢুকে দিয়ে ফেলে দিয়ে মাথায় তো বাধা, সব কুপিয়ে চলে যায়। এরপরে সভাপতি মারা গেছে, দাফন করানো হয়ে যায়। 1 মাস পরে নির্বাচন, ওই নির্বাচনে ওই সভাপতি পদে দাঁড়িয়ে নির্বাচনে সভাপতি হয়ে যায়। রাজনীতির প্রথম মানে কমন সিনারি। এখন ব্যালতোজার চিন্তা করে যে আমি যদি ব্যালেন্দ্রাকে পেতেই চাই, কাজ একটা করতে হবে, পথ শূন্য করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন ব্যালতোজার এই আন্দ্রিয়াকে মারার জন্য শুধু সুযোগ খোঁজে, কিন্তু একা একা পায় না, সবসময় দুজন একসাথে ঘুরতে থাকে। তো প্রতিদিন ঘুরতে যাই। তো একদিন করছে কি, এই ব্যালিম্পের এবং অ্যান্ড্রিয়া ঘুরতে যায় নাই, ছেলেটা একা একা বসে আছে, আর ওই পথ দিয়ে ওই ব্যালতোজার ছেলেটা যাচ্ছে। এখন অ্যান্ড্রিয়াকে একা একা দেখেই ভাবছে, হ্যাঁ এখনই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু টেক দ্য স্টেপ। দৌড়াই গায় ব্যালতোজার তো প্রিন্স, খঞ্জনি থেকে তলাটা বের করেই ওই যে অ্যান্ড্রিয়া বসেছিল, ওই দৌড়াই গিয়ে অ্যান্ড্রিয়ার বুকের উপর চালিয়ে সাজাতে অ্যান্ড্রিয়া বট্টটা শেষ। উফ, হোয়াট ইজ দ্যাট সাজ অফ দ্য লাইফ? জীবনের কি পরিণতি, শেষ। এর পরের দিন প্রতিদিন ঘুরতে যাই, ব্যালিন্দ্রা মেয়েটা তো অপেক্ষা আছে কখন অ্যান্ড্রিয়া আসবে। ছেলেটা আর ঘুরতে যায় না। ঘুরতে যাবে কিভাবে? তাকে যে আগেই না আদেশে পাঠিয়ে দিয়েছে। মেয়েটা শুধু খুঁজতে থাকে, আসে না কেন? ঘড়িতে ওভার টাইম হয়েছে, আসে না কেন? কিন্তু আসবে কিভাবে বলেন? আপনারাই বলেন। ওকে যে আগেই না আদেশে পাঠিয়ে দিয়েছে। মেয়েটা কিন্তু জানে না যে ছেলেটার কি হয়েছে, কোথায় যে কি হয়েছে, কেন আসলে মেয়েটা কিন্তু কিছুই জানে না, কারণ এটা তো গোপনে হত্যা হয়েছে, কিছুই জানে মেয়েটা। তো যাই হোক, মেয়েটা ভগ্ন হৃদয় নিয়ে একাকি কাটাচ্ছে। আর ওই যে বলছি না যে ভালোবাসা কি ফুরিয়ে যাবার কিছু, কতদিন একাকি কাটানো যায়, প্রকৃতি নেবে শূন্যস্থান পূর্ণ হয়ে যায়, একাকি আর কতদিন কাটানো যায়। ঠিক তখন একসময় হরেনীয়র এক ছেলে ছিল, নাম ছিল তার হরেশীয়। হরেনের এক ছেলে ছিল, নাম ছিল তার হরেশীয়। ওই হরেশীয়কে দেখার মাত্রই সেকেন্ড টাইমে আমাদের ওই ব্যালেন্টরা আবার প্রেমে পড়ে যায়। লাভ এট ফার্স্ট টাইম, যাকে বলে প্রথম দর্শনের প্রেম। ছেলেটার নাম কি? হরেশীয়। লিখিনি আমরা, TIO, হরেশীয়, HORETIO, হরেশীয়। এ কিন্তু আর হরেনীয়র বাবা, হরেনীয়র ছেলে, মানে এর বাবার নাম হচ্ছে হরেনীয়। আমরা একটু লিখে নিই, HORANIO, হরেনীয়। এই হরেনীয়র ছেলে হচ্ছে হরেশীয়, বানানটা একই, HORANIO, আর এই হরেনীয়র ছেলে হচ্ছে হরেশীয়, HORETIO, হরেশীয়। সেকেন্ড টাইমে আমাদের ব্যালিম্পরা ওই হরেশীয়র আবার প্রেমে পড়ে যায় সেকেন্ড টাইমে। ভালোই প্রেম। তাহলে এখানে কি স্টুডেন্ট দেবো? প্লাস চিহ্ন, প্লাস, যাতে বুঝতে সুবিধা হয়। কিন্তু আমরা প্রকৃতি নির্মাণ পড়ি, একটু পরেই দেখবো। তাহলে ডাবল প্লাস দিলাম, ডাবল প্লাস। আগে তো একটা প্লাস লেবে দিলাম, ডাবল প্লাস, কিন্তু একটু পরেই দেখবো ডাবল প্লাস কেমনে ডাবল মাইনাস হয়ে যায়। পরের দিন তো ব্যালিম্পরা মেয়েটা এই হরেশীয়কে হাতে হাত ধরে ঘুরতে গেছে। এইবার ওই ব্যালতোজার দেখে, হাই হাই, এবার করতে আসলো, একটাকে তো দিছি, এবার করতে চলে আসলো কেমন। তো চিন্তা করছে তাহলে একই কাজ, ওই একই কাজ করতে হবে, পথ শুনে করতে হবে। সুযোগ খোঁজে ব্যালতোজার, কোন সময় একা একা পাওয়া যায়। এরপরে ও তো দেখে যে ওরা যদি একসাথে ঘুরতে যায়। একদিন করছে কি, ব্যালিম্পরা হরেশীয় ঘুরতে যায়নি, একা একা বসে আছে ওই যে হরেশীয়। এখন দৌড়াই গিয়ে ব্যালতোজার তলাটা নিয়েই ওই হরেশীয়র বুকের উপর চালিয়ে যায়, সাথে হরেশীয় ডাই শেষ। হোয়াট ইজ দ্যাট ট্র্যাজেডি অফ লাইফ? জীবনের কি করুণ পরিণতি। এদিকে পরের দিন হয়ে যায়, ওরা তো ঘুরতে যায় প্রতিদিন, পরের দিন হয়ে যায়, মেয়েটা অপেক্ষা আছে, কিন্তু হরেশীয় আর যায় না। কিভাবে যাবে? ও কিছু আগেই না আফরাদেশে পাঠিয়ে দিয়েছে। মেয়েটা শুধু খুঁজছে, আসে না কেন, আসে না কেন। এদিকে মেয়েটা কিন্তু কিছু জানে না, এদের কি যে হচ্ছে মেয়েটা কিছু জানে না। ও শুধু দেখা যাচ্ছে টাইম থেকে আসে না কেন। ও তখন মনে করতে হবে, যাকেই ধরি সে আসেবার চলে যায়, যাকেই ধরি সে আসেবার চলে যায়, কিন্তু ও তো আর জানে না। এরপরে ভগ্ন হৃদয় নিয়ে মেয়েটা শুধু খুঁজতেই থাকে, খুঁজতেই থাকে। ওর সমস্ত না খাওয়া বন্ধ,
যদি সত্যিকারে কাউকে ভালোবাসা যায়, যদি সত্যিকারে কাউকে ভালোবাসা যায়, দেখবেন সেই মানুষের অ্যাবসেন্সে আপনার ঘুম হারাম হয়ে যাবে। দিস ইজ রিয়েল লাভ। আপনি কেমনে বুঝবেন যে আপনি কারো প্রেমে পড়ছেন? কেমনে বুঝবেন? আমি বলেছি আপনাদের, প্রেমে পড়া এক জিনিস আর প্রেম করা কিন্তু আরেক জিনিস। প্রেমে পড়া এক জিনিস আর প্রেম করা কিন্তু আরেক জিনিস। আপনি কেমনে বুঝবেন যে তার প্রেমে পড়ছেন? দেখবেন যে আপনি যখন প্রেমে পড়বেন, দেখবেন যে আপনার কোনো কিছু ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না, পড়তে ভালো লাগবে না, ঘুমাতে ভালো লাগবে না, খাবার খেতে ভালো লাগবে না। ঘুমোতে যাবেন ঠিকই, ঘুম আসবে না, শুধু হুসহুস করবেন। খাবার খাবেন ঠিকই, খাবারটি গাল নিচ্ছেন, কি যে খাচ্ছেন গুরুক্ষেপ নাই। এবং আপনি কেমন বুঝবেন তার প্রেমে পড়ছেন? দেখবেন তার সাথে যখন কথা বলবেন, কথা বলার সময় না আপনার শুধু তার সাথে কথা বলার সময় শুধু ভয়ে বুক দ্রুত করে কাঁপবে। আমি এটা বলি, সে কি আমাকে ভুল বুঝে যায় কিনা, যদি ভুল বুঝে, মানে সবসময় ভয় কাজ করবে। এবং ভয়, তার সাথে কথা বলার সময় ভয় দেখবেন আপনার এরকম বুক দ্রুত কাঁপবে। যখন কাঁপবে তখন আপনি বুঝবেন যে আপনি তার প্রেমে পড়ছেন। তাহলে আপনাদের কি অনেক খুব কাকা পাকাপিক হয়েছে? যদি না কেবে টেনশন নেওয়ার দরকার নাই যে হাই হাই রে আমার কি তাহলে প্রেম আসেনি। যদি না কেবে থাকে, সামনে আসছে, আপনাকে কাঁপতেই হবে, কাঁপতেই হবে। তবে আশার বাণী হলো কি যে এরকম কাঁপাকাঁপি না খুব বেশি দিন স্টে হয় না, সর্বোচ্চ 3 মাস। 3 মাস পরে আবার আপনি স্বাভাবিক। কাজেই টেনশনের দরকার নাই আমার জন্য কি পরে আসেনি, আসতেই, যদি না আসে তাকে আসবেই। আর এটাও টেনশন করে কারণ নাই যে যদি কাঁপাকাঁপি এরকম হয় তাহলে কেমন সবকিছু করবো। আসলে এরকম সর্বোচ্চ মানে বেশি দিন স্টে না, 3 মাস পরে আবার স্বাভাবিক হয়ে যাবে। তো যাই হোক, এখন বাইরে মেয়েটা শুধু ওই খুঁজতে থাকে, আসে না কেন, আসে না কেন। তখন একা একা খুঁজতে খুঁজতে আর কয়েকদিন থাকা যায়। ঠিক ওই সময় ওই যে ব্যালথাজার ছেলেটা, ও তখন চলে আসছে, তো প্রিন্স, ও এসে জোর করে মেয়েটাকে বিয়ে করে একদম রাজদরবার নিয়ে চলে আসছে। সমস্ত ঐশ্বর্যদের টাকা পয়সা অলংকার দিয়ে ভরপুর করে দিচ্ছে মেয়েটাকে। আপনি বলেন, সম্পত্তি কখনো লাভ হয়? প্রেম হয় না। যতই সম্পত্তি ভরপুর করে দিক না কেন, মেয়েটা শুধু ওই আগের যে লাভার তাদেরকে খুঁজতে থাকে, কই গেল আমার পূর্বের লাভাররা, কই গেল। এদিকে সমস্ত সম্পত্তি দিচ্ছে, এটা মেয়েটার কোনো গুরুক্ষেপ নাই, শুধু খুঁজতে দিচ্ছে, রিয়েল লাভ, শুধু খুঁজতে থাকে। এবং হঠাৎ করে এই যে দেখুন হরেনীয়র ছেলে যে হরেশীয়, তখন হরেনীয় চলে আসছে যে আমার সন্তানকে হত্যা করেছে প্রিন্স। যদিও হরিণীয় পরে জানতে পেরেছে, হরিণীয় কোনো কথা জানতে পেরেছে যে আমার সন্তানকে ওই প্রিন্স হত্যা করেছে, কিন্তু জানলেও মুখ দিয়ে বের করে কোনো ইখতিয়ার নাই। কারণ সিভিল সোসাইটি হয়ে রাজদার বিরুদ্ধে কথা বলবে, ওকে এখনই তো মণ্ডপ ছিন্ন করে দিবে, কোনো ইখতিয়ার নাই, কথা বলার কোনো সাহস নাই। কিন্তু যদিও সাহস না থাক, নিজের ছেলেকে হত্যা করেছে, এটাকে পারে কোনো বাবা? জানার পরও সে সহ্য করে থাকতে পারে? তখন হরিণীয় এই সত্যটাকে প্রকাশ করার জন্য সরাসরি না বললো, ও জনগণকে জানিয়ে দেওয়ার জন্য, পরোক্ষভাবে জানিয়ে দেওয়ার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করেছে। সেটা কি? সেটা হলো যে ঠিক তখন হরেনীয় কিছু ক্যারেক্টার রেডি করে নিয়ে আসছে, এনে রাজদরবার নিয়ে আসছে। এনে রাজদরবার এসে বলতেছে, আচ্ছা আমি না একটা নাটক দেখাতে চাই, তো তুমি কি নাটক দেখবে? তখন আগে না ইংল্যান্ডের মানুষ খুব নাটকই প্রিয় ছিল। হ্যাঁ আমরা নাটক দেখবো, আমরা নাটক দেখবো। তো ঠিক আছে, নাটক এবার শুরু করতেছে, কিছু ক্যারেক্টার নিয়ে আসছে। তো রাজদরবারে বসে আছে এই যে বর্তমান যে ব্যালথাজার প্রিন্স এবং বর্তমান যে রানী, সে কি ব্যালিম্পিকে বিয়ে করে নিয়ে আসছে। তখন রাজদরবারে বসে আছে ব্যালথাজার এবং ব্যালিম্পিরা বসে আছে। এইবার নাটক শুরু হচ্ছে। নাটক এরকম দেখাচ্ছি যে একটা মেয়েটা ছেলেকে ভালোবাসে। তখন ওই যে রাজপুত্র তখন মেয়েটাকে জোর করে ভালোবাসতে চায়, নাটকে দেখাচ্ছি। মেয়েটা রাজি হয় না। তখন প্রিন্স রাতের অন্ধকারে ওই ছেলেটাকে হত্যা করে। মেয়েটা তখন একাকী হয়ে যায়। তখন মেয়েটা একাকী থাকতে সেকেন্ড টাইম আরেকটা ছেলের প্রেম পড়ে যায়। নাটক কিন্তু এটা দেখাচ্ছি। সেকেন্ড টাইম ও প্রিন্স ওই সেকেন্ড ছেলেকে হত্যা করে জোর করে রাজদরবারে নিয়ে চলে আসছে। যখন নাটক এটা দেখানো হচ্ছে, তখন আমাদের অপর প্রান্ত থেকে ব্যালিম্পিরা চিল্লায় উঠছে, হোয়াট হ্যাপেন্ড দেয়ার। যখন এটা ঘটেছে, তখন আমাদের ব্যালিম্পিরা আর বুঝতে বাকি নাই যে দিস ইজ দ্য রিয়েল কিলার অফ মাই প্রিভিয়াস লাভার। এই হচ্ছে আমার পূর্বের লাভারদের হত্যাকারী। হ্যাঁ, এ তো আমার জন্য তো 2টা ছেলে আসছিল এবং তাকেও তো আমি পেয়েছিলাম না, এবার আমাকে তো জোর করে ভিড় রাজু নিয়ে এসছে। তাহলে তখন আর ব্যালিম্পিরা এটা বুঝতে বাকি নাই। তখন ব্যালিম্পিরা তখন ওই যে প্রিন্স ব্যালথাজারের উদ্দেশ্যে বলতেছে যে দিস ইজ দ্য রিয়েল কিলার অফ মাই প্রিভিয়াস লাভার। এই হচ্ছে আমার পূর্বের লাভারদের হত্যাকারী। এরপরে যখন সত্যটা উদ্ঘাটন হয়ে গেল, তখন মঞ্চের এক প্রান্তে থেকে ওই যে হরিণে চলে আসে, এসে এক প্রান্তে চলে আসে এবং ব্যালিম্পিরাকে ডাক দেয়,
ব্যালিমফিরা এবং হোরেনিও, তখন ব্যালিমফিরা যখন কাছে যায় তখন হোরেনিও বলে, দেখো তুমি একসময় অ্যান্দ্রিয়ার প্রেমে পড়েছিলে, তখন এই প্রিন্স থেকে হত্যা করেছিল ব্যালথোজার। তখন সেকেন্ড টাইমে তুমি আমার ছেলের প্রেমে পড়েছিলে, তখন সেকেন্ড টাইমে আমার ছেলে হোরেশিওকে হত্যা করে তোমাকে রাজদরবারে বিয়ে করে নিয়ে চলে আসছে। যখন এই সত্যটা পুরোপুরি ভাবেই বলে দিয়েছে হোরেনিও, তখন পূর্বের যে ভালোবাসার মানুষকে হারানোর যে যন্ত্রণা, এটা আর ধরে রাখতে পারেনি আমাদের ব্যালিমফিরা। এদিকে সন্তান হারাবার যে কষ্ট, সেটাও তখন আর এই হোরেনিও আর চেপে রাখতে পারেনি। ঠিক যখনই দুজনকে আমাদের হোরেনিও তার সন্তান হারাবার যন্ত্রণা, আর এদিকে আমাদের ব্যালিমফিরা তার পূর্বে লাভারদের হত্যাকারীদের হারাবার যন্ত্রণা, যখন দুজনকে এরকম করে জড়িয়ে ধরেছে, ধরা মাত্র হঠাৎ করে সেই যে তাদের ভিতরে যে কষ্ট বিস্ফোরিত হয়ে হঠাৎ করে তারা ফ্লোরে পড়ে যায়। আর ওই যে পড়ে যায় তাদের জীবনের শেষ পড়ে যাওয়া খেই বা জানতো। আর এটা নিয়ে একটা নাটক হয়েছে। দেখুন, যদি কেউ কাউকে সত্যি করে ভালোবেসে থাকে, কখনই সেই মানুষটাকে হারিয়ে সেটা কখনই ভালো দেখতে পারে না। দেখুন, গত বছর আমাদের নেপালে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, এবং আপনারা জানেন যে সেই প্লেন ক্র্যাশে একজন পাইলট মারা গিয়েছিল, আর তারই ওয়াইফ, আমি যখন কথাগুলো বলছিলাম নিজে শিহরিত হচ্ছি, তার ওয়াইফ নিজে ধুকে ধুকে হাসপাতাল থেকে 1 সপ্তাহ পরে তার ওয়াইফ মারা গেছে। চলে গেলে আমাকে নিয়ে যায়। দিস দ্য রিয়েল লাভ, দিস দ্য রিয়েল লাভ। আর আমরা কি করতাম? চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, তোমার থেকেও আরো বেশি সুন্দরী। কেমন? এটা হচ্ছে যে রিয়েল লাভ আর মরার মধ্যে পার্থক্য কেমন? তো বাই দিস টাইম এই যে একটা কাহিনী, এটা নিয়ে একটা নাটক হয়েছে, আর সেই নাটকের নামই দেওয়া হয়েছে। এই যে এতক্ষণ আমরা যে কাহিনীটা দেখেছি, এটাকে আমাদেরকে হাসিয়েছে না কাঁদিয়েছে? স্যার অভিনয় নিজেও অভিনয় করতেন? হ্যাঁ, জীবন রবি চমৎকার স্যার। হ্যাঁ, আমি নিজেও নাটকে অভিনয় করি। আমি নিজেই হ্যামলেটের সাথে অনেকটা মিল আছে, লাস্ট দৃশ্যপট। হ্যাঁ, আমি নিজেও শেক্সপিয়ার নাটকে, শেক্সপিয়ার জীবনের যে শেষ নাটক দ্য টেম্পেস্ট, এই টেম্পেস্ট নাটকে আমি নিজেও অভিনয় করি শিল্পকলা একাডেমিতে। তো আমি যখন এই নাটকটা দেখাবো, আমার পর লেকচারটা হবে শেক্সপিয়ারকে নিয়ে, এবং শেক্সপিয়ারের জীবনে যে সাহিত্য নাটক 154টা সনেট, 2টা লং নারেটিভ পোয়েম, 2টা এপিটাফস, গোটা শেক্সপিয়ার নিয়ে আমি আপনাদের একটা লেকচার দিই। শুধু হ্যামলেট নিয়ে আমি 58 মিনিট লেকচার দিই, হ্যামলেট নেই। তো আমি নেক্সট আপনার হ্যামলেট শেক্সপিয়ারের উপর লেকচার দেবো। এবং শেক্সপিয়ারের জীবনের শেষ যে নাটক, অসাধারণ ইশাদ, থ্যাংক ইউ ভাই। শেক্সপিয়ারের যে শেষ নাটক দ্য টেম্পেস্ট, এই টেম্পেস্ট নাটক আমি নিজে অভিনয় করি শিল্পকলা একাডেমিতে। এরপরে কখন যখন হয় আপনাদেরকে আমি বলবো, আপনারা যাবেন। এত ব্যস্ত মাঝেও আমাকে সময় করতে হয়, কেমন? তো যখন আমি আপনাদের এখানে টেম্পেস্ট নিয়ে পড়াবো, তখন আমি বোঝাবো যে এই চরিত্র এটা করছে, এই চরিত্র এটা করছে, এই চরিত্র এটা করছে, তখন আপনাদের প্রতি আমার একটা ধারা থাকবে, আমি কোন চরিত্র অভিনয় করতে পারি, এটা থাকবে আপনাদের প্রতি আমার ধাঁধা, কেমন? এটা পরে আমি দেখাবো যে শেক্সপিয়ার নাটকে আমি নিজে অভিনয় করি, কেমন? তো ওটা আস্তে আস্তে আমরা যাবো। তো যাই হোক, এতক্ষণ আমরা দেখতেছিলাম যে এই যে নাটকটা আমরা দেখেছি, এটা কি আমাদেরকে কাঁদিয়েছে না হাসিয়েছে? নিশ্চয়ই কাঁদিয়েছে, কাঁদিয়েছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা কমেডি বলবো নাকি ট্র্যাজেডি বলবো? ট্র্যাজেডি। এবং এই ট্র্যাজেডিটা ঘটেছিল আমাদের স্পেন প্রদেশে ঘটেছিল। দ্যাটস ওয়াই স্পেন প্রদেশের এই ঘটনা নিয়ে আমাদের একটা ট্র্যাজেডি হয়েছে, আর সেই ট্র্যাজেডি নামই দেওয়া হয়েছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। নাম কি? দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। দেখেছেন আপনারা হয়তো এই নাটকের নামটা অনেকে শুনেছেন। স্প্যানিশ ট্র্যাজেডি আমার মনে হয় শোনেন নাই খুব কম লোকই, হ্যাঁ, অনেক অ্যান্সার করতে গিয়ে। কিন্তু দেখেন কেন তার নামটি স্প্যানিশ ট্র্যাজেডি হয়েছে, আমরা একটু আগে আমরা দেখে নিলাম। তাহলে আমরা বিখ্যাত নামটা এখানে লিখি, বুকস লিখে নেই, দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। স্প্যানিশ ট্র্যাজেডি, দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। নাটকের নাম কি? দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। স্প্লেন্ডিড ডেসক্রিপশন। থ্যাংক ইউ ভাই সাইফুল্লাহ হাসান, থ্যাংক ইউ। তাহলে একটু খেয়াল করেন যে নাটকের নাম কি? স্প্যানিশ ট্র্যাজেডি। দেখেছেন এই স্প্যানিশ ট্র্যাজেডি মনে হয় ডজনখানিক জায়গায় পরীক্ষা আসছে, ডজনখানিক জায়গা। কিন্তু যে হু ইজ দ্য রাইটার অফ স্প্যানিশ ট্র্যাজেডি, কিন্তু এখন আমরা দেখলাম স্প্যানিশ ট্র্যাজেডি কিভাবে আমাদের হৃদয়ে গেঁথে গেল। এখন বন্ধুরা যে প্রশ্ন আসছে যে হু ইজ দ্য কিলার অফ প্রিভিয়াস লাভার অফ ব্যালিমফিরা? ব্যালিমফিরার প্রিভিয়াস লাভার হত্যাকারী কে? ব্যালথোজার। কোশ্চেন আসছে যে হু ইজ দ্য at a time the killer of previous lover and husband of Balimfira? আবার প্রশ্নটা বলি, এই কোশ্চেন আসছে who is the at a time the killer of previous lover and husband, মানে একসাথে পূর্বের লাভারদের হত্যাকারী আবার হাজবেন্ড। who is the killer of previous lover and husband of Balimfira in Spanish tragedy? স্প্যানিশ ট্র্যাজেডিতে একসাথে ব্যালিমফিরার প্রিভিয়াস লাভারদের হত্যাকারী এবং হাজবেন্ড কে?
নিশ্চয় উত্তর কি হবে? ব্যালথোজার। কিসে পরীক্ষা প্রশ্ন আসছে? প্রশ্ন আসবে যে হু ইজ দ্য কিলার অফ হোরেশিও? হোরেশিওর কিলার কে? ব্যালথোজার। হু ইজ দ্য সান অফ হোরেনিও? হোরেনিওর সান কে? হোরেশিও। একটু খেয়াল করেছেন আমরা এতক্ষণ নাটক দেখেছিলাম স্প্যানিশ ট্র্যাজেডি। এই নাটকের মধ্যে আসলে প্রিভিয়াস লাভারদের হত্যাকারীকে এবং এই যে হোরেশিও এবং অ্যালজার হত্যাকারী যে ব্যালথোজার, এই সত্যটাকে উদ্ঘাটন করার জন্য আমাদের হোরেনিও কিছু ক্যারেক্টার রেডি করে আমাদের ওই মঞ্চে একটা আরেকটা নাটক উন্মোচন করেছিল এই সত্যটাকে উদ্ঘাটন করার জন্য। আমরা নাটক দেখতেছিলাম এখানে স্প্যানিশ ট্র্যাজেডি, সেখানে সত্যকে উদ্ঘাটন করার জন্য আমাদের হোরেনিও কিছু ক্যারেক্টার রেডি করে নিয়ে আরেকটা নাটক এখানে অ্যারাইজ করেছিল। দ্যাটস ওয়াই এই নাটককে বলা হয় ড্রামা উইদিন ড্রামা, নাটকের ভিতরে নাটক। ঠিক যেন ঘরের ভিতর ঘর, মশারি, আমি বলি মশারি, ঘরের ভিতর ঘর, আমি মশারিকে বলি ঘরের ভিতর ঘর, ঘরের ভিতর। তো পৃথিবীতে দুইটা নাটক আছে, ড্রামা উইদিন ড্রামা, পৃথিবীতে দুইটা নাটক আছে। একটা হচ্ছে আমাদের দ্য হ্যামলেট, আরেকটা হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। হ্যাঁ, আমি এরপর আপনাদের এই দুটো নাটক হচ্ছে ড্রামা উইদিন ড্রামা। হ্যাঁ, তাহলে প্রশ্ন আসবে যে হুইচ অন ইজ ড্রামা উইদিন ড্রামা? কোন নাটকটা ড্রামা উইদিন ড্রামা? সেখানে অপশন দেওয়া থাকলো অ্যাজ ইউ লাইক ইট, অপশন দেওয়া থাকলো দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। উত্তর কি হবে? স্প্যানিশ ট্র্যাজেডি। তাহলে আমি একটু লিখে নিই, ড্রামা উইদিন ড্রামা লিখে নেন। ড্রামা উইদিন ড্রামা, নাটকের ভিতরে নাটক। খেয়াল করেছেন? কাজে শুধু মুখস্থ করলে হবে না, একদম টু দা পয়েন্ট আমরা চলে যাবো, যেখান থেকে আমাদের প্রশ্ন চলে আসবে। কোশ্চেন আসছে যে হু ইজ দ্য অর্গানাইজার অফ সেকেন্ড ড্রামা ইন স্প্যানিশ ট্র্যাজেডি? স্প্যানিশ ট্র্যাজেডির সেকেন্ড ড্রামার অর্গানাইজার কে? তাহলে কি হবে? হোরেনিও। হোরেনিও, যে কিনা হোরেশিওর বাবা ছিল। ওকে, এবং প্রশ্ন আসছে যে হু ইজ দ্য হিরোইন অফ স্প্যানিশ ট্র্যাজেডি? স্প্যানিশ ট্র্যাজেডির হিরোইন কে ছিল? কি হবে? বেলিমফিরা। ওকে, এবং দেখুন এই যে এখানে আমরা ট্র্যাজেডি দেখেছি, স্প্যানিশ ট্র্যাজেডি কার জীবনে সবচেয়ে বেশি ট্র্যাজেডি ঘটেছে বলতে পারবেন কেউ? এখানে কার জীবনে সবচেয়ে বেশি ট্র্যাজেডি ঘটেছে কে বলতে পারবেন? বলেন তো দেখি। যদিও হরিণীও তার সন্তানকে হারিয়েছে, কিন্তু বেলিমফিরা মেয়েটা দুইটা একদম প্রাণের মানুষকে হারিয়েছে, যাকে ভালোবেসে সে তার খাওয়া দাওয়া বন্ধ ভুলে বসতে ফেলেছিল। কাজেই সন্তান হারাবার যন্ত্রণা মানুষ ভুলে থাকলেও ভালোবাসার মানুষকে হারানোর বেদনা মানুষ কখনোই ভুলতে পারে না, যদি সেটা রিয়েল লাভ হয়। তাহলে স্পেন প্রদেশে এটা ঘটেছিল, এই কাহিনীটা স্পেন প্রদেশের, এটা ট্র্যাজেডি এবং স্পেন প্রদেশে ঘটেছে। দ্যাটস এর নাম হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। একটু আপনারা দেখুন তো, আপনারা তো অনেকেই চরিত্র কোনটা হবে? হ্যাঁ, আপনারা তো অনেকেই দেখেছেন যে স্প্যানিশ ট্র্যাজেডি হয়তো আপনারা ফিল আপ করেছিলেন, কিন্তু এখন দেখুন তো নামটা জানার পর দেখবেন আর ভুল হবে না। এবং দেখুন এই নাটকটাতে আমাদের মূল চরিত্র কে? এই নাটকের মূল চরিত্র কে? হু ইজ দ্য প্রোটাগনিস্ট? কে হবে? Women character cannot be protagonist. Women and evil character. কে হবে? ইভিল ক্যারেক্টার হলো বেলথোজার, আর ইয়ে হচ্ছে উমেন হলো হোরেনিও। কারণ এদের তো মারা গেছে, এদের তো কিল হয়েছে লাস্টে। তখন স্মৃতি রক্ষার্থে এরা হচ্ছে হিরোইজম এই হোরেনিওর ভিতরে এবং বেলিমফিরার ভিতরে হিরোইজম আছে। এবং দুইজনের মধ্যে হিরোইজম থাকলেও বেলিমফিরা হতে পারবে না, কারণ আমরা জানি এ উইমেন ক্যারেক্টার ক্যান নট বি প্রোটাগনিস্ট ইন এ ড্রামা। এই নাটকে উইমেন ক্যারেক্টার কোনো হতে পারবে না। দ্যাটস ওয়াই এত কাটা থাকলো কে? হোরেনিও। ওকে, প্রশ্ন আসছে এটা কি লিখবো তাহলে? প্রশ্ন আসছে মেন চরিত্র হচ্ছে হোরেনিও, প্রধান চরিত্র। ওকে, ইভিল ক্যারেক্টার হতে পারবে না, বেলথোজার হতে পারবে না, কেন? সে হচ্ছে ইভিল ক্যারেক্টার। ওকে, যদিও সে রয়্যাল বার্থ, কিন্তু সে হতে পারবে না। হোরেনিও হচ্ছে যে ম্যাজিস্ট্রেট, হিরোইজম আছে এর মধ্যে হোরেনিও, এবং আমাদের বেলিমফিরার মধ্যে হিরোইজম আছে, কিন্তু বেলিমফিরা হতে পারবে না, কেন? সাজু মালাকার পারবে না। এই নাটকটা স্যার হরিণীর মাধ্যমে মূল সত্যটা উদ্ঘাটিত হলো, এই কারণে। কিন্তু বেলিমফিরা হতে পারবে না, কেন? শরীফুল, বেলিমফিরা হতে পারবে না কেন? শরীফুল, হতে পারবে না কারণ আমরা জানি যে ট্র্যাজেডিতে কোনো মেয়ে চরিত্র প্রোটাগনিস্ট হতে পারবে না। নাটকে উইমেন ক্যারেক্টার ক্যান নট বি প্রোটাগনিস্ট, প্রধান চরিত্র হিরো হতে পারবে না। দ্যাটস এখানে
ব্যালিমরা হতে পারো তাহলে ওকে দিস ইজ দ্য একদম রিজন, এটা আমাদের একদম জানতে হবে। তো যাক, এতক্ষণ আমরা যেটা দেখলাম আমাদের স্প্যানিশ ট্র্যাজেডি, এবং প্রশ্ন এসেছে যে হু ইজ দ্য ফাদার অফ হোরেশিও, হোরেশিওর বাবার নাম কি? হোরেনিও। হু ইজ দ্য ফার্স্ট লাভার অফ ব্যালিমফ্রা, ব্যালিমফ্রার ফার্স্ট লাভার কি হবে? অ্যান্ড্রিয়া। হু ইজ দ্য সেকেন্ড লাভার? হোরেশিও। ওকে, এবং হট্টি বাবু কি স্প্যানিশ ট্র্যাজেডি? এটা ট্র্যাজেডি। ওকে, তো কোশ্চেন আসবে যে হুইচ ওয়ান ইজ দ্য ড্রামা অফ দ্য ড্রামা, কোন নাটকটা ড্রামা, অ্যাজ ইউ লাইক ইট এবং স্প্যানিশ ট্র্যাজেডি, তাহলে কি স্প্যানিশ ট্র্যাজেডি। এবং আপনাকে ভাইবা যদি প্রশ্ন করে, ভাইবা যদি প্রশ্ন করা হয় যে কেন এখানে, ভাইবা যদি প্রশ্ন করলো যে কেন একে ড্রামা অফ দ্য ড্রামা বলা হয়, নাটকের ভিতর নাটক কেন বলা হয়, আপনি বলতে স্যার এখানে আমরা নাটক দেখতেছিলাম স্প্যানিশ ট্র্যাজেডি, কিন্তু সেখানে সত্যকে উদ্ঘাটন করার জন্য হরিণও কিছু ক্যারেক্টার রেডি করে এনে যখন দেখাচ্ছিল যে একটা মেয়ে, এবং বাই দিস টাইমে যখন রাজধরা বসেছিল আমাদের ব্যালথোজার, এবং তাকে জোর করে বিয়ে করে নিয়ে আসলে ব্যালেমফ্রাকে যখন বসেছিল, এবং তখন নাটকে দেখানো হচ্ছিল যে একটা মেয়ে প্রেমে পড়ে এবং একটা ছেলে রাজধরার প্রিন্স তাকে হত্যা করে, সেকেন্ড টাইমে এটা আরেকটা ছেলে প্রেমে পড়ে, সেখানে হত্যা করে জোর করে বিয়ে করে নিয়ে আসে। এটা যখন নাটকে দেখানো হচ্ছিল তখন এদিকে আমাদের ব্যালেমফ্রা এটা দেখেই হঠাৎ করে চিল্লা উঠছে, হোয়াট হ্যাপেন্ড, এটা যখন এটা চিল্লা উঠে এবং তখন এটা যখন দেখানো হয় যে সেকেন্ড হত্যা করে জোর করে বিয়ে করে আসছে, তখন আমাদের ব্যালেমফ্রা আর বুঝতে বাকি নাই যে দিস ইজ দ্য কিলার অফ মাই প্রিভিয়াস, পূর্বের হত্যাকারী। তো আমরা নাটক দেখতেছিলাম স্প্যানিশ ট্র্যাজেডি, সেখানে সন্তান হারাবার জন্য, সত্যকে উদ্ঘাটন করার জন্য, সন্তানের ক্লার্ককে হত্যা করার জন্য আমাদের হরিণও কিছু ক্যারেক্টার রেডি করে এসে আরেকটা নাটক এখানে অ্যারাইজ করেছিল। দ্যাটস ওয়াই আমরা নাটক দেখেছিলাম স্প্যানিশ ট্র্যাজেডি, এবং এখানে আরেকটা নাটক অ্যারাইজ করার জন্য একে বলা হয় ড্রামা উইদিন ড্রামা, নাটকের ভিতরে নাটক। ঠিক তখন এত খুশি হবে আর বলতে হবে না কিছু, কেমন কাজে একদম সত্যটাকে আমরা জানবো, কেমন যেখান থেকে আমাদের কোশ্চেন আসবে। কাজে আমরা ভুল করি কেন, আমরা পরীক্ষায় কেন কম মার্কস, আশা করি আমার থেকে আপনারা ভালো বুঝতে পেরেছেন যে সাহিত্যে কেন সবাই নেগেটিভ মার্কিং পাই, একটা উত্তর করে একটাই ভুল, আর কেন আমরা 15 থেকে 13 পাই। আশা করি আমার থেকে আপনারা ভালো করে রিয়েলাইজ করতে পেরেছেন। ঠিক এরকম করে যখন আমরা প্রত্যেকটা টপিকস আমরা এগিয়ে যাব, তখন দেখবেন আপনি 15 থেকে 13 পাবেন, 13+। কিন্তু আমরা ঘটনা না জানলে শুধু মুখস্থ করি, এটা আপনার বার্ডেন হয়ে যাবে। দেখুন তো এতক্ষণ আপনারা যা জেনেছেন এটা কি আপনার লোড হয়েছে? না, ভিতর থেকে আসবে। কিন্তু এই জিনিসটা মুখস্থ করবেন, মুখস্থ করতে গেলে আপনার লোড হয়ে যাবে, মনে থাকবে না, মনে না থাকলে হরিণেও তাই অ্যান্ড্রিও তাই, ওই ব্যালেমফ্রাও তাই, ঠিক কিনা? ঠিক এভাবে করে আল্লাহ পাক যেন আমাকে বাঁচায় রাখে, আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে, একটা আনটাচ থাকবে না ইনশাআল্লাহ। ঠিক এরকম করে আমি থরের ভিতরে আপনাদের নিয়ে যাবো। ওকে, তো এতক্ষণ আমরা আজকে যেটা দেখলাম, তো আমি যে শীটটা, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন স্যার। ব্যালেমফিয়ার স্যার বলছিলেন একজন প্রেমিক ছিল, একজন হাজবেন্ড ছিল। স্যার হাজবেন্ড কে ছিল? হাজবেন্ডটাই তো যে ব্যালথোজার, এই যে পরে হইলো, পরে হাজবেন্ড হলো, প্রিন্স পরে যে হাজবেন্ড হলো না, জোর করে বিয়ে করলো হাজবেন্ড হয়ে গেল। বুঝা গেছে না? বুঝতে পারছি? হ্যাঁ স্যার। গুড, থ্যাংক ইউ ভাই। তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম, থ্যাংক ইউ। তো এতক্ষণ আমরা যেটা দেখলাম, আজকে আমরা যেটা দেখলাম, হ্যাঁ এটা হচ্ছে আমাদের রেনেসান্স পিরিয়ডের মধ্যে আপনারা শীট যারা পেয়ে গেছেন, মোস্ট ওয়েলকাম। যারা পাননি তাদের জন্য আমি ব্যথিত, যারা লিস্টেড আছেন। আর যারা আপনারা প্রাইমারি আছেন বা অল জবস আছেন, তাদের জন্য তো আমি এখন আপনাদের শীটের ব্যাপারে বলি না, কারণ আগের ব্যাচে যারা আছে তারা আগে পেয়ে যাক, তারপর আপনাদের 2টা ক্লাসে আপনাদের নিয়ে কথা বলবো, কারণ একবারে সবটা পাবেন না। তো আপনারা যারা পেয়ে যাচ্ছেন, গত দিনের মধ্যে অনেকেই পেয়ে গেছেন, আর যারা পান নাই তারা কয়েকদিন হয়তো বা শনিবারে পেয়ে যাবেন। হ্যাঁ, এরপর আমি 2টা ক্লাসে পরে অন্যদের সাথে আমি কথা বলবো শীট নিয়ে, ঠিক আছে? আর অথবা পেয়ে যাবেন। আর এখানে দেখবেন কোশ্চেন সলভ করা হবে, এবং আমি আপনাদের লিটারেচার শেষ করে 2-3টা ক্লাস মিলে কোশ্চেন সলভ দিব। 2টা ক্লাস মিলে জাস্ট কোশ্চেন সলভ, লিটারেচার একদম ধরেন 1 এবং 2, 3 একসাথে আমি কোশ্চেন সলভ করবো, 4-5টা কোশ্চেন সলভ করবো। এটা দেখবেন আপনাকে একদম হয়ে যাবে। আর সবাই একদম পেয়ে যান, দেন আমি ক্লাসে সব সলভ করে দিব। ওকে, তাহলে এখানে যে প্রশ্ন পেয়েছি আগামী আমার তো একটা শীট আছে, আমি যদি দেখি আপনাদের একটু যদি খেয়াল করেন, আজকে আমরা যেটা দেখলাম, দেখি এটা কে কে পারেন। এখানে অনেকগুলো কোশ্চেন আছে, দেখি কে কে পারেন। আজকের প্রশ্ন থেকে আমি শীট থেকে দেখেন, শীট থেকে আমি একটা প্রশ্ন করতেছি আপনাদের, যে প্রথম একটা কোশ্চেন আছে যে হু ওয়াজ ইন পাওয়ার এট দ্য এলিজাবেথান পিরিয়ড। 30 নম্বরের প্রশ্ন দেখেন, এই যে 30 নম্বরের প্রশ্ন, হু ওয়াজ ইন পাওয়ার এট দ্য এলিজাবেথান পিরিয়ড। সেখানে অপশন দেওয়া আছে কুইন ভিক্টোরিয়া, ডক্টর স্যামুয়েল জনসন, জন ড্রাইডেন, এবং অপশন আছে এলিজাবেথ দ্য ফার্স্ট। উত্তর কি হবে? নিশ্চয়ই দেখেন, আপনারা শুনে কিন্তু উত্তর করে ফেলেছেন। এবার দেখেন এলিজাবেথ দ্য ফার্স্ট। এবার দেখেন একটা প্রশ্ন আছে, এখানে একটা প্রশ্ন আছে যে ধরুন এখানে আমি একটা কোশ্চেন দিলাম এরকম, রেনেসান্স। দেখেন এখানে একটা প্রশ্ন আছে, দ্য রেনেসান্স মিনস ড্যাশ। 8 নম্বর প্রশ্ন,
8 নাম্বার দ্য রেনেসান্স ইজ ড্যাশ এখানে আর দিয়ে আসছে রিগেইন রিবার্ট রিবর্ন এবং রিবার্ন রিবার্ট রিবার্ট রিভার্ট 9 নম্বর প্রশ্ন আছে রেনেসান্স বিগেন ইন রেনেসান্স কোথায় শুরু হয়েছিল ফ্রান্স ইংল্যান্ড জার্মান ইতালি কোথায় হবে ইতালি ইতালি তো হ্যাঁ দেখেন আমরা সবটা পেরে যাচ্ছেন কিন্তু 10 নম্বর প্রশ্ন আছে রেনেসান্স ইজ ড্যাশ শর্ট দেখেন 10 নম্বর প্রশ্ন রেনেসান্স ইজ ড্যাশ শর্ট সেখানে দেওয়া আছে ইউরোপিয়ান ইটালিয়ান ইটালিয়ান দেখেন ইটালিয়ান ঠিক এইভাবে কিন্তু আপনাদের 14 নম্বর প্রশ্ন দেখেন দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার ইজ এখানে দিয়েছে জাকোবিয়ান ক্যারোলাইন এলিজাবেথান রেনেসান্স এলিজাবেথ দেখেছেন 20 নম্বরের প্রশ্ন আছে 20 নম্বর হু ইজ দ্য অথর অফ স্প্যানিশ ট্র্যাজেডি স্প্যানিশ ট্র্যাজেডি অথর কে টমাস মুর টমাস ওয়ার্ড থমাস কিড করে যখন একটা স্লট শেষ হবে একটা স্লট শেষ হওয়ার পরেই প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আপনাকে একটা আটকাতে হবে ঠিক এরকম করে আপনি দেখেন এরকম করে আমার 15টা এখানে 18টা দেওয়া আছে এরকম করে একদম 18টা দেখেন স্যার এই আনসার গুলো দেওয়া নাই কেন এই দেখেন এখানে যে 3 নাম্বার এই আজকে 3 নাম্বার দেখলাম এরকম করে 18টা দেওয়া আছে ঠিক আছে না অ্যানসার তো দিলে আপনি মুখস্থ করেন বুঝবেন না কিন্তু এখন এই যে কোশ্চেন পড়ার পর আপনাদেরকে সলভ করাবো তখন হৃদয় ঢুকে যাবে বুঝা গেছে না হৃদয় ঢুকে যাবে এরকম করে আমি একদিন অ্যানসার করাই দেবো 3 4 5 6 দিন অ্যানসার করে দেবো তখন এটা আপনার হৃদয় ঢুকে যাবে ওকে আপনাদের বেটারমেন্ট ঠিক আছে স্যার আমি এক জায়গায় পেয়েছি রেনেসাঁস ফরাসি শব্দ এটা কি ভুল না এটা একদম এটা হবে ইটালি ঠিক আছে আমার কাছে আপনারা একদম অথেন্টিক আপডেট নিউজ জানবেন অথেন্টিক আপডেট নিউজ ঠিক আছে আমি তো এখানে গবেষণা আছে বইয়ে বিভিন্ন কাটকুই পেস্ট করে ভিন্ন ভাবে লেখে ওটা তো ভুলে ভরা প্রিন্টিং মিস্টেক কিন্তু আমার না স্যার অনেক বইতে আবার ফ্রেন্সও আছে রেনেসাঁস ইজ ড্যাশ ওয়ার্ড ফ্রেন্স ওয়ার্ডও দেয়া আছে এজন্য আমি যেটা আপনাদেরকে দিব ওই ইনফরমেশনটা ভাবা যে একদম অথেন্টিক সত্য এবং আপডেট এটা রাখবেন কারণ আমি তো এখন গবেষণা আছি কেমন এইটা জাস্ট মনে রাখবেন হ্যাঁ তাহলে এভাবে এগিয়ে যাবেন দেখবেন যে আপনারা ইনশাআল্লাহ 15তে 13+ এভাবে ঠিক পেয়ে যাবেন ওকে কারণ আমার ভাই বোনদের প্রতি আমি যথেষ্ট প্লিজড এবং আমি যথেষ্ট স্যার আমার একটা কোশ্চেন ছিল আমি পরীক্ষার আগে ক্লাস তো করতে পারিনি কিন্তু এই কোশ্চেনটা আমি অ্যানসারটা বুঝি নাই স্যার এই সে দা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড ওই যে 1660 থেকে 1785 তারপর রোমান্টিক পিরিয়ড 1798 থেকে 1832 ওটা কি বলেছিলাম এই কয় বছর কি গ্যাপ ছিল হ্যাঁ ওটা আমি কি বলেছিলাম আপনার খেয়াল আছে কি বলেছিলাম বলেন তো দেখি কি বলেছিলাম দেখি বলতে পারেন কিনা স্যার অন্ধকার যুগ স্যার এই জন্য স্যার এটা মনে আছে কি বলেছিলাম স্যার ওই জায়গায় কোনো সাহিত্যে কোনো রচনা করা হয় তার জন্য এই তো মনে আছে আসেনি ওই জায়গায় আসেনি এজন্য ওই জায়গার কোনো নাম নেই হ্যাঁ এজন্য কাউন্ট করা নাই বেসিক্যালি আমাদের রোমান্টিক শুরু হয়েছে কত সালে রোমান্টিক শুরু হয়েছিল 1785 সালে আর শেষ হয়েছে কত সালে 1798 সালে শুরু হয়েছে 1798 সালে শুরু হয়েছে 1832 সালে রাইট কিন্তু অনেক বই দেখবেন আর নিউ ক্লাসিক্যাল শুরু হয়েছিল কত সালে নিউ ক্লাসিক্যাল শুরু হয়েছিল 1660 সালে আর শেষ হয়েছে 1785 হ্যাঁ 85 হ্যাঁ এই ব্যাপারটা এরকম ছিল যে নিউ ক্লাসিক্যাল দেখেন আমি একটু বলে দিই আবার যেহেতু আগের ক্লাসে তারপরে বলে দিই নিউ ক্লাসিক্যাল এটা শুরু হয়েছিল হচ্ছে আপনার 60 সালে এবং শেষ হয়েছে 1785 ওকে 85 সালে রোমান্টিক খেয়াল করেন সবাই রোমান্টিক শুরু হয়েছিল 1798 সালে 1798 সালে এখন দেখেন 1832 কিছু ক্রিটিক তারা ভাবেন যে রোমান্টিক যেহেতু শুরু হয়েছিল 1798 তে ভাবেন বলেন রোমান্টিক যেহেতু শুরু হয়েছে 1798 তে তাহলে নিও ক্লাসিক্যাল তারা শেষও করেন ওই 1798 তে লাগিয়ে দেন কিন্তু না ওটা ভুল অনেক বই দেখবেন ওটা ভুল অথেন্টিক নিউজ জানতে হবে যে নিও ক্লাসিক্যাল শুরু হয়েছে 1660 শেষ হচ্ছে 1785 তাহলে এই 85 থেকে 98 পর্যন্ত কোনো উল্লেখযোগ্য রাইটিং আসেনি দ্যাটস ওই সালগুলো কোনো নাম নেই কিন্তু 1798 সালে আমাদের দুজন রাইটার এসটি কলেজ এবং ওয়ার্ডস তাহলে ডার্ক এজ যদি আসে তাহলে এবং সেই পাবলিকেশন নাম ছিল লিরিক্যাল ব্যালাডস এবং এই লিরিক্যাল ব্যালাডস পাবলিশড হয়েছিল 1798 সালে এবং ওই লিরিক্যাল ব্যালাডস এর পাবলিকেশনের সাথে সাথেই আমাদের রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছিল তখন রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছিল 1798 সালে এবং শেষ হয়েছে 1832 সালে বাইরেস্টার নিউ ক্লাসিক্যাল আমাদের জানতে হবে শুরু হয়েছিল 1660 কিন্তু শেষ হয়েছিল 1798 নয় এটা 1725 ওকে 1725 এটা একদম খেয়াল রাখতে ওকে আর যেন ভুল না হয় ওকে ঠিক আছে স্যার 9 নম্বর কোশ্চেনের কি आंसर বললেন ইতালি কোনটা কত নম্বর 9 নম্বর কোশ্চেনের ওই রেনেসাঁস
হ্যাঁ ইতালি বলছে হ্যাঁ ইতালি ইতালি বুঝতে পারছি হ্যাঁ রেনেসাঁস বিজ্ঞানী একটা ইতালি কোশ্চেন আছে স্যার রেনেসাঁস বিজ্ঞান স্যার ইংল্যান্ড হবে না স্যার শুরু হয়েছে না না ইতালি হবে ইতালি হবে ইতালি স্যার আমার একটা কোশ্চেন আছে তাহলে এটা কি হবে ইতালি হ্যাঁ ওকে হ্যাঁ সরে বলুন কোশ্চেনটা হচ্ছে হু ইজ দ্য কিলার অফ প্রিভিয়াস লাভার এন্ড হাজবেন্ড অফ বেলেম ফেরা এটা কি কোশ্চেন হয়েছে হ্যাঁ একদম অথেন্টিক একটা কোশ্চেন হয়েছে একেবারে রিয়েল সেই কোশ্চেন দেখেন যে সেইটা আমাদের কি অ্যান্সারটা হবে এটা যদি ঘটনা না জানে তাহলে কেমনে সে পারবে মুখস্থ করবে তো মুখস্থ করলে তো তার কাছে ওটা তো 3000 আয়তো যায় মুখস্থ করলে তো 3000 আয়তো যায় তাহলে আমরা কখন বুঝবো যখন দেখবো যে হ্যাঁ ঘটনা বুঝতে পেরেছি বেলতোজার অ্যান্ড্রিয়া এবং হরেশিওকে হত্যা করেছিল তাহলে প্রিভিয়াস লাভার বেলিমফেরা প্রিভিয়াস লাভারই অ্যান্ড্রিয়া এবং হরেশিও হ্যাঁ আবার দেখেন সেই বেলিমফেরাকেই কিন্তু বেলতোজার বিয়ে করে ফেললো তারপরে হাজবেন্ড হয়ে গেল স্যার আমি যেটা বলছি যে প্রিভিয়াস লাভার এন্ড হাজবেন্ড হু ইজ দ্য কিলার অফ প্রিভিয়াস লাভার এন্ড হাজবেন্ড না হু ইজ দ্য কিলার অফ দ্য প্রিভিয়াস লাভার অফ বেলিমফেরা এন্ড হাজবেন্ড অফ বেলিমফেরা দুইটা মানে কে বেলিমফেরার প্রিভিয়াস লাভারদের হত্যাকারী এবং হাজবেন্ড কে বেলিমফেরার প্রিভিয়াস লাভারদের হত্যাকারী এবং হাজবেন্ড তো হাজবেন্ড তো বেলতোজার হবে স্যার হ্যাঁ হাজবেন্ড বেলতোজার আর হত্যাকারী আর দুইজন তারপরে প্রিভিয়াস লাভারদের হত্যাকারী অ্যান্ড্রিয়া এবং মানে হরেশিও দুইজনই লাভার এরা তো হাজবেন্ড না এরা হাজবেন্ড না মানে ব্যাপারটা হলো যে দেখেন এই বেলতোজার কি হাজবেন্ড এরা তো হাজবেন্ড এরা কি প্রিভিয়াস লাভার এখন প্রশ্ন আসছে যে বেলিমফেয়ার প্রিভিয়াস লাভারদের হত্যাকারী এবং হাজবেন্ড একসাথে এট এ টাইম একসাথে কিন্তু সে প্রিভিয়াস লাভারদের হত্যাকারী আবার একসাথে সে হাজবেন্ড ওকে হু ইজ দ্য কিলার অফ প্রিভিয়াস লাভার অফ বেলিমফেরা এন্ড এট এ টাইম দ্য হাজবেন্ড অফ বেলিমফেরা কে অন্য প্রিভিয়াস লাভারদের হত্যাকারী এবং একসাথে হাজবেন্ড কে বেলতোজার একসাথে হত্যাকারী এবং তার স্বামী ওকে দেখেছেন কি কোশ্চেনটা ক্রিটিক্যাল কোশ্চেন কাজে এটা যদি কেউ না জানে কেমনে পারবে সে কিন্তু এটা যদি চলে আসে আপনি যদি আমরা জানবো এই জন্য আমরা পেরে যাবো আর যদি কেউ না জানে তারপর কেমনে সম্ভব অনেকে মুখস্থ করলে তো ওই বেলতোজারও যা অ্যান্ড্রিয়াও তাই হরেশও তাই ধরেন এই প্রশ্ন দিয়ে দিল যে হু ইজ দ্য কিলার অফ প্রিভিয়াস লাভার অফ হাজবেন্ড প্রিভিয়াস লাভার অফ বেলিমফেরা and at the time husband of বেলিমফেরা কে একসাথে পূর্বে লাভারদের হত্যাকারী এবং তার স্বামী তাহলে এখানে অপশন দিল বেলতোজার অপশন দিল অ্যান্ড্রিয়া অপশন দিল হরেশিও এখন যদি না জানে তো তার কাছে বেলতোজার কি না অ্যান্ড্রিয়া তাই হরেশিও তাই ঠিক কি না সে ভুল করে যে বেলতোজারকে লিখবে অ্যান্ড্রিয়া থেকে হরেশিও ভুল করে লিখবে এটাও সে বুঝতে পারবে না কিন্তু আমরা যারা জানি তারা কিন্তু সঠিক লিখে ফেলে এটা হচ্ছে চমৎকার এই জন্য আপনার 15 হয় ওকে তো যাই হোক আমি শোনেন আজকে আমি যেটা দিয়েছি এটা আমরা এতটুকুই রাখলাম এরপরে আমি এটা শেষ করে দেন আমি এতে পুরো আপনাদের কোশ্চেন সলভ করব ওকে আর সবার জ্ঞাতার্থে বলছি